আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও, যেটা আমি সব সময় বলে থাকি। এটা যেহেতু অনলাইন ক্লাস, এখানে অনেক কিছুই বলতে হয়। সো দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা, একটু জানিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের নোটিফিকেশন অনেকেরই যায় না, অনেকে আমাকে বলে যে স্যার নোটিফিকেশন আসে না, নোটিফিকেশন পাই না। তো নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাকে গ্রুপের মধ্যে নোটিফিকেশন অপশনটা অন করে নিতে হবে, অথবা যারা আমার সাথে অ্যাড রয়েছে, আমার সাথে জয়েন রয়েছে, তোমরাই নোটিফিকেশনটা পেয়ে যাবা ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের ইতিমধ্যেই মারিয়া ইসলাম মারুফা বলতেছে স্যার অল ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে। লায়লা কানিস পাথেমা অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, দেখো সব ঠিকঠাক আছে। ওকে স্যার, ধন্যবাদ। কাকন আক্তার কঙ্কাবতী, মেহের আফরোজ তমা, ইসমতারা জ্যোতি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওকে ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম সাথী আক্তার, শাহরিন সাফায়াত, উম্মে হাবিবা প্রীতি, কাকন আক্তার কঙ্কাবতী, নীলপরি নীলাঞ্জনা, মা বাবা নুসরাত জাহান, আচ্ছা জামিল হাসান দুর্জয়। ঠিক আছে, তোমরা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো। আচ্ছা, থ্যাংক ইউ এমডি মেহরাজ আলবি, অনেক দিন পরে এখানে, জাস্ট ওয়াচিং এখন। ঠিক আছে, শামসুন নাহার, শিরিন সাফায়েত স্যার, জি স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আমাদের জেবু সাহেব, ওয়ালাইকুম আসসালাম। মারিয়া ইসলাম মারুফা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কি ক্লাসে উপস্থিত হবে? আজকের ক্লাসটা একেবারে নিরস ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে পাংচুয়েশন মার্কের উপরে, পাংচুয়েশনের উপরে, অর্থাৎ বিরাম চিহ্নের উপরে আজকের ক্লাসটি। তো এটা সবাই পারো তোমরা, অনেক ক্ষেত্রে এই কোন জায়গায় দাড়ি হবে, কোন জায়গায় কমা হবে, হ্যাঁ কোথায় ফুল স্টপ হবে, এগুলো তোমরা আগে থেকেই পারো। তাহলে শুধু শুধু ক্লাস করার প্রয়োজন নেই। তারপরও আমরা দেখাবো আসলে এটা পরীক্ষাতে আসলে তোমরা কিভাবে দিবা, এটার ব্যবহারটা তোমরা ছোটবেলায় শিখেছো। এটা তেমন কঠিন কিছু না ইনশাল্লাহ, আশা করি তোমরা সহজে ওভারকাম করতে পারবে এটাকে, যে তেমন কঠিন হবে না তোমাদের জন্য। ঠিক আছে, এগুলো তোমরা পারো। তারপরে এগুলো করানো লাগে, যেহেতু আমাদের কোর্স ভিত্তিক ক্লাস, আমরা একটা শিডিউলের মধ্যে যেহেতু আসি, ঠিক সেই হিসেব মতো আমাদের এগুলো করানো লাগবে। ঠিক আছে স্যার। আচ্ছা, শামসুন নাহার, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি স্যার ভালো আছি। এমডি হাসিবুল ইসলাম নিশাদ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি ভালো আছি। ঠিক আছে, ওকে স্যার। ইংলিশ অ্যাসাইনমেন্টের প্রশ্নটা বুঝাইয়া দিয়ে আজকের ক্লাসে। হায় হায় হায়, আজকের ক্লাসে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা বুঝাই দিব? আমি অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদেরকে হালকা করে একটা পোস্ট করে দিলে তো হয়। এখন ক্লাসের মধ্যে আমরা পাংচুয়েশন মার্ক করানোর সময় যদি এগুলো বুঝাইতে যাই, একটু সমস্যা হয়ে যাবে তোমাদের জন্য। সো সময় যেহেতু কম, সেই সময় আমরা এইটা ওভারকাম করাটাও আমাদের জন্য অনেক ক্ষেত্রে টাফ হয়ে যাবে। ঠিক আছে উম্মে হাবিবা প্রীতি, স্যার কমার ক্ষেত্রে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, কমার ক্ষেত্রে সমস্যা হবে না, এখন থেকে ক্লাস করো নিয়মিত। আচ্ছা ঠিক আছে স্যার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ইতিমধ্যে আমরা 23 জনকে পেয়ে গেছি। ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা, এবার স্যার শুরু করি। দেখো, পাংচুয়েশন মার্ক, আসলে এই পাংচুয়েশন মার্ক বলতে তোমাদের ইন্টারমিডিয়েটে পাংচুয়েশন মার্কটা কেমন হয়, আমরা এসএসসিতে পাংচুয়েশন মার্কের ব্যবহারটা দেখেছি, আর এসএসসি এবং ইন্টারমিডিয়েটের মধ্যে পাংচুয়েশন মার্ক নিয়ে আলাদা তেমন কিছু নাই, আগে যা পড়েছে সেগুলো এখানেই। কিন্তু এখানে আসলে ডায়ালগ সংক্রান্ত পাংচুয়েশন মার্ক আসে। দুইটা ক্যাটাগরিতে পাংচুয়েশন মার্কগুলোর ব্যবহারটা আসে, একটা হচ্ছে ডায়ালগ ক্যাটাগরিতে, আর একটা হচ্ছে ন্যারেটিভ স্টাইলে, অর্থাৎ ন্যারেশনের মতো করে। এখন ন্যারেশনের মধ্যে কিভাবে আসবে, আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টের মধ্যে নিলে সেটা কিভাবে আসে, ডিরেক্ট ন্যারেশনটাই আসবে এখানের মধ্যে। সো আমরা এগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমরা পাংচুয়েশন মার্কগুলো সম্পর্কে একটু ধারণা নেই। যেমন আমরা কমা, এটাকে তোমরা কম মা বললে হবে না, এটাকে বেশি মা বলতে হবে না, এটা কমা, জাস্ট কি কমা, ডাবল এম এর উচ্চারণ হলো, এটা কিন্তু কম্মা না, এটা হচ্ছে জাস্ট কমা। এখন কমা তো তুমি জানো এরকম, তাহলে এটা কমা। কমার ব্যবহারটা আমরা দেখাবো, জাস্ট আগে সিনে রাখতেছি কোনটা কমা। তারপরে আমরা যদি বলি ফুল স্টপ,
আমরা জাস্ট 1 2 দিয়ে লিখতে পারি। ফুল স্টপ হচ্ছে জাস্ট একটা ডট, ফুল স্টপ। ঠিক আছে, আমরা কোলন লিখতে পারি জাস্ট এরকম দিয়ে, আমরা এটাকে বলতে পারি কি এটা হচ্ছে একটা কোলন। আমরা সেমিকোলন দিতে পারি। সেমিকোলন হচ্ছে উপরে ঠিক থাকবে, নিচে জাস্ট একটু এরকম করে দিলে সেটা সেমিকোলন হয়ে যাবে। আমরা এক্সক্লেমেশন সাইন, এক্সক্লেমেশন সাইন, এক্সক্লেমেশন সাইন, হ্যাঁ, অথবা আমরা নট অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন সাইন, হ্যাঁ, নট অফ এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন সাইনটা আমরা জানি এরকম একটা দিয়ে আমরা তার নিচে এরকম করতে হবে, অর্থাৎ আমরা বাংলা যেমন লিখি দাড়ি, তার নিচে একটা ডট দিলে সেটা হয়ে যাবে কি এক্সক্লেম চিহ্ন, এক্সক্লেম সাইন। যেমন দাড়ির নিচে মোস, ঠিক আছে, মোস কি দাড়ির নিচে থাকে না দাড়ির উপরে থাকে? জাস্ট একটা ডট দ্বারা তোমাদেরকে চেনানোর জন্য এই কথাটা বলছি। আচ্ছা, আমরা 6 নাম্বারে আমরা আরেকটা লিখতে পারি তোমাদের জন্য, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কি কোয়েশ্চেন মার্ক? এই কোয়েশ্চেন মার্কগুলো হচ্ছে জাস্ট এরকম একটা কোয়েশ্চেন মার্ক। এগুলো হচ্ছে আমাদের এই আরো কয়েকটা আছে, আমরা একটু তোমাদেরকে দেখাই দিব। আগে তোমরা এগুলো একটু লিখে ফেলো খাতার মধ্যে ভালো করে, যে কমা বলতে আমরা কোন চিহ্নটাকে বুঝাই, এটার নাম হচ্ছে কমা। ফুল স্টপ বলতে আমরা কোনটাকে বুঝি, এটার নাম হচ্ছে ফুল স্টপ। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, তোমরা দেখতে থাকো, আমরা তারপরে কথা বলবো। হ্যাঁ, আবার কোলন বলতে আমরা কোনটাকে বুঝি, জাস্ট এরকম। আই এম সরি টু সে, জাস্ট লাইভ ভিডিও ইন্টারাপ্ট, I am so sorry because extremely sorry, হঠাৎ একটা ফোন আসলো, এটা অনাকাঙ্ক্ষিত। আসলে আমি ওই সিমটা অফ করতে আমার মনে না থাকার কারণে অনেক সময় ফোন আসে, যে জন্য আমার আসলে একটা লেভেলে থাকি, সেজন্য আসলে অনেক কিছু ভুল হয়ে যায়। তো যাই হোক, এখন কি ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখন কি ইন্টারাপ্টটা ডিক্লাইন হয়েছে কিনা একটু আমাকে একটু বলে দাও। হ্যাঁ, সব কিছু দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে বলে দাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা এই 6টি তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এখন ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আমরা 7 নঙ্গে এবার চলে যাচ্ছি, 7-এর মধ্যে চলে যাচ্ছি। আমরা সেখানে অ্যাপোস্ট্রফের ব্যবহারটা তোমাদেরকে দেখাইতে পারবো। অ্যাপোস্ট্রফ, অ্যাপোস্ট্রফ মানে হচ্ছে আমাদের জাস্ট উপর থেকে এরকম একটা চিহ্ন, সেই চিহ্নটা থাকবে উপরে। যেমন আমি যদি বলি ফাদার্স, বাবার, এ দেখো ফাদার্স তো বাবার। আমি যদি বলি মাহিমা, তার মানে মাহিমাস, হ্যাঁ, মাহিমার মানে কারো অধিকার বোঝাতে আমরা এই অ্যাপোস্ট্রফ চিহ্নটা ব্যবহার করি। এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফ। এই যে উপরে যে চিহ্নটা বসে, এটাকে আমরা বলবো অ্যাপোস্ট্রফ চিহ্ন। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ার স্যার? আচ্ছা, ঠিক আছে স্যার, আপনাকে আজ একটু নতুন নতুন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন লাগতেছে। দেখেছো সে কোথায় ইঙ্গিত দিয়ে কথাটা বলছে, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সে কোথায় আমাকে ইঙ্গিত করছে আমি এটা বুঝতে পারছি। যাই হোক, তোমরাই তো ইঙ্গিত করবা, তাই না? আসোই তো তোমরা আমার আপন বলতে। তো যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা আসি ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা তো তোমরা সবাই চিনো। ইনভার্টেড কমা থাকবে এরকম এরকম, এই দুইটা ইনভার্টেড কমা। তবে ব্রিটিশদের ইনভার্টেড কমাটা আমরা ইউজ করি। আমেরিকানদের ইনভার্টেড কমাটা হচ্ছে জাস্ট একটা। কয়টা? একটা। আর ব্রিটিশদের হচ্ছে কয়টা দেয়? দুইটা দেয়। তো তুমি দুইটার দিকে যে কোনো একটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। আমরা ন্যারেটিভ স্টাইলে বিশেষ করে ব্রিটিশদের ইংলিশটা ফলো করার কারণে আমরা ইনভার্টেড কমা এখানে কয়টা দেয়, অর্থাৎ উদ্বোধন চিহ্ন কয়টা দেয়? দুইটা দিয়ে থাকি। অর্থাৎ এই একটা এটা দিয়ে একটা, এটা দিয়ে আরেকটা, এইভাবে আমরা দিয়ে থাকি। তুমি যদি আমেরিকানদেরকে ফলো করো তাহলে এখানে জাস্ট একটা দিলেও হবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, গেল এটা। হ্যাঁ, এবার আমরা 9তে আমরা আরেকটা লিখতে পারি, এটার নাম লিখতে পারি ড্যাশ। আচ্ছা, ড্যাশ বলতে তো তোমরা খালিস্তানকে বুঝাও, এটা তো জানো। খালিস্তানকে আমরা বলি ড্যাশ। এগুলো বিভিন্ন জায়গায় জায়গায় বসে। স্যার একটু লেখাই দিচ্ছি তোমাদেরকে।
আমরা 10 নম্বরে যেটা লিখতে পারি সেটার নাম হচ্ছে হাইফেন। তো হাইফেনটা ড্যাশ অপেক্ষা একটু ছোট, হাইফেনটা ড্যাশ অপেক্ষা একটু ছোট, এটাকে আমরা হাইফেন বলতে পারি। ঠিক আছে, আর আর কি আছে তোমাদের বাকি, আর কোনটা বাকি আছে, আর কোনটা কোনটা বাকি আছে আমাকে একটু বলো তো, তোমাদের কি মনে আছে, মনে পড়ে আর কোনটা কোনটা বাকি আছে একটু আমাকে বলো। ঠিক আছে, আর কোনটা কোনটা বাকি আছে আমাকে একটু বলো তোমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। আর কি বাকি আছে, আমরা যেগুলো যেগুলো লিখেছি, কোয়েশ্চেন মার্কও লিখিয়েছি, হাইফেন লিখিয়েছি, আরো আরো লিখেছি। আমরা এটা যেটাকে বলি অ্যাস্টারিক, অ্যাস্টারিক্স, অ্যাস্টারিক্স, এটা হচ্ছে, এটাকে আমরা বলি স্টার, আসলে স্টার না, এটা হলো অ্যাস্টারিক, অ্যাস্টারিক্স, অ্যাস্টারিক্স। ঠিক আছে, এটাকে আমরা বলি, কোলন ড্যাশ দেই নাই, হ্যাঁ আচ্ছা কোলন ড্যাশ, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে এটার উচ্চারণটা আমরা না বলি, এটাকে আমরা বাংলা এটাকে বলি আমেরিকা, আমেরিকা আমরা বলি এটাকে। আসলে এটা সঠিক উচ্চারণ, সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে ইংলিশে আমেরিকা, অর্থাৎ এর উচ্চারণ হয় না এখানে। কিসের উচ্চারণ হয় না, এর উচ্চারণ হয় না, এম থেকে উচ্চারণ হয় আমেরিকা, আমরে কি আমেরিকা। তো যাই হোক, এখানে আমরা এইটার সঠিক প্রনাউন্সিয়েশন প্রয়োজন নাই আমাদের, এটা বাদ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। তো এবার একটু দেখো, মোটামুটি এই কয়টা আগে আমরা জানি, এই কয়টার ব্যবহার দেখলে আমাদের পাংচুয়েশন মার্কটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে আশা করি। তো এবার আমরা সরাসরি ব্যবহার দেখাবো এবং সরাসরি প্র্যাকটিস করব, তোমরা দেখতে থাকো। মোটামুটি লেভেলে আমরা সম্পূর্ণটাই শেষ করব। তো প্রথম যে রুলটা, প্রথম যে নিয়মটা সেন্টেন্সের, এটা তোমাদেরকে জানতে হবে। সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা তো তোমাদের একদম একদম স্বতঃসিদ্ধ বিষয়টাই হচ্ছে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি। তুমি একটা প্যাসেজে আসুক, যেভাবে আসুক, তোমার প্রথম যে ওয়ার্ডটি শুরু হবে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, দিয়ে শুরু হবে। এখন প্রথম সেন্টেন্সটা যদি আমি লিখি, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বিডি, বিতে বাংলাদেশ, বিতে বাংলা, ডিতে দেশ বাংলাদেশ। এখন এই যে প্রথম একটা ওয়ার্ড, এই যে প্রথম সেন্টেন্সটা শুরু হয়েছে, আর প্রথম ওয়ার্ডটা কি দিয়ে শুরু হয়েছে, বড় হাতের। আমি এত উদাহরণ দেওয়ার দরকার নাই, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি যে আমরা একটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা সেটা সবসময় বড় হাতের হবে। একটা সেন্টেন্স শুরু হওয়ার প্রথম যে ওয়ার্ডটা সেটা বড় হাতের হবে, এটা হচ্ছে নিয়ম 1, রুল 1। তার মানে এটা নিয়ে আর আলোচনা করার কিছুই নাই। আমরা দ্বিতীয়টা একটু দেখি, দ্বিতীয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। একটা সেন্টেন্স একদম সম্পূর্ণ বুঝাতে, একটা সেন্টেন্সের সম্পূর্ণতা বুঝাতে, একেবারে শেষ পর্যন্ত বুঝাতে আমরা শেষে ফুল স্টপ দেব। তার মানে একটা সেন্টেন্স সম্পূর্ণ হলে, এটা তো আর লেখা লাগে না, সেন্টেন্স সম্পূর্ণ হলে ফুল স্টপ বসে। এখন ফুল স্টপ মানে হচ্ছে এই চিহ্নটা বসে। স্যারে যে কয়েকটা নিয়ম আগে লেখাই, তোমরা আগে লেখো। ঠিক আছে, ঠিক আছে স্যার, আচ্ছা থ্যাংক ইউ। তো এরপরে আমরা আরেকটা বসাই, তোমাদেরকে আরেকটা জানিয়ে দেই। একই পার্ট অফ স্পিচ একাধিক আসলে, একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে, একই পার্ট অফ স্পিচ একাধিক আসলে। এখন পার্ট অফ স্পিচটা কি আমরা তো জানি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন নাই। তো যাই হোক, একই পার্ট অফ স্পিচ একাধিক আসলে, একাধিকবার আসলে, একের অধিক আসলে কি বসবে, প্রথম একই পার্ট অফ স্পিচ একাধিক আসলে শেষেরটার আগে
আসলে কমা বসে এবং শেষেরটার আগে এন্ড বসে। ঠিক আছে, এইটা স্যারের লেখাই দিলাম তোমাদেরকে। যেমন আমি যদি বলি জর্ডান, জর্ডানকে তোমরা চিনো কিনা জানি না, বাংলা ইংলিশে পয়েট অফ লাভ বলা হয় তাকে, ভালোবাসার কবি। তার প্রত্যেকটা কবিতাগুলো ভালোবাসা দিয়ে। ঠিক আছে, যেমন তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে ভেজিটেবল লাভ। ভেজিটেবল লাভ হচ্ছে ইজ কল্ড স্পিরিচুয়াল লাভ, যেটা আধ্যাত্মিক ভালোবাসা। হ্যাঁ, ইট ইজ নট সেক্সুয়াল লাভ, এটা কোনো সেক্সুয়াল লাভ নয়, ইট ইজ স্পিরিচুয়াল লাভ, অর্থাৎ আধ্যাত্মিক ভালোবাসা, যে ভালোবাসা মন থেকে আসবে, যেখানে কামনা বাসনা কিছুই থাকবে না, সেটাকেই বলা হয় স্পিরিচুয়াল লাভ। ঠিক আছে, তার একটা বিখ্যাত কবিতা রয়েছে গুড মরো। এই গুড মরো কবিতাতে তিনি, এবং আরেকটা কবিতা রয়েছে তার দ্য সানরাইজিং। হ্যাঁ, আরেকটা হচ্ছে দ্য ফরবিডিং মর্নিং। ঠিক আছে, আরো অনেকগুলো তিনি কবিতা লিখেছেন। সো এই কবিতাগুলো বিশ্ববিখ্যাত কবিতা। তো তিনি ছিলেন, জর্ডান is an author, dramatist and আমরা লিখতে পারি এখানে একটু সাজিয়ে এ পয়েট। আমরা শুরুতে লিখতে পারি এ পয়েট, আমরা দ্বিতীয়তে লিখতে পারি অথর, তারপর আমরা লিখতে পারি অ্যান্ড ড্রামাটিস্ট। এখন দেখো তো, একজন ব্যক্তি সম্পর্কে আমরা বলছি, আর পার্ট অফ স্পিচ গুলো কিভাবে ব্যবহার করতেছি একটু দেখো। সেটা হচ্ছে এই যে পয়েট, অথর এবং ড্রামাটিস্ট, কবি, লেখক এবং ড্রামাটিস্ট মানে হচ্ছে যিনি নাটক লেখে, নাট্যকার। ঠিক আছে, এখন দেখো জন লিখছি, জাস্ট ডান লিখি নাই। হ্যাঁ, জন ডান, সে হচ্ছে একজন পোয়েট অফ, ডানের মধ্যে আরেকটা এন আছে, না সরি, একটাই এন, ডান। আচ্ছা আচ্ছা, জন ডান ইজ আ পোয়েট, অথর অ্যান্ড ড্রামাটিস্ট। এখন আমি বলছি একই পার্ট অফ স্পিচ যদি একাধিক আসে, দেখো পোয়েট অর্থ কবি, অথর অর্থ লেখক, এখন একটার পর একটা আসতেছে, তাহলে এটার আগে কমা হবে, অথরের আগে কমা হবে, তারপরে এখানে আমরা কমা দিতে পারবো না। কেন? কারণ এখানে এন্ড দ্বারা পরেরটা যুক্ত হয়েছে। ঠিক আছে, যদি এইভাবে একাধিক আসতো তাহলে আমরা এন্ড দিয়ে লিখতাম, তাহলে শেষেরটার আগে কি হবে, এন্ড বসে। ঠিক আছে, এখন এটা কিন্তু এক ধরনের কনজাংশনের ব্যবহারটা হয়েছে, তোমার কানেক্টরের ব্যবহারও কিন্তু এখানে হয়েছে। তাহলে জন ডান ইজ আ পোয়েট, অথর অ্যান্ড ড্রামাটিস্ট। তাহলে এইটার আগে কি হবে, পোয়েটের আগে, পোয়েটের পরে কমা এবং অথর্সের আগে কমা হবে, এবং শেষে বাক্যটা শেষ, সেখানে একটা ফুল স্টপ হবে। ঠিক আছে, একজন বলতেছে আজ ভালোবাসা বুঝি না বলে বড় বড় কবিদের নাম জানি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা কমা কোথায় বসে, আসতেছি স্যার, আসতেছি কোথায় কোথায় কমা বসে দেখাবো। তাহলে দেখো, এখানে কমা বসেছে, এখানে কমা বসেছে। এখন আমরা যদি এই এন্ড দ্বারা, কিন্তু এন্ডটা কিন্তু কমার কাজটাই করছে। ঠিক আছে, তাহলে একই পার্ট অফ স্পিচ একাধিক আসছে, তার মানে এই একটা পার্ট অফ স্পিচ নাউন এসেছে, এই একটা নাউন এসেছে, এই আর একটা নাউন এসেছে, একাধিক আসার কারণে শেষেরটার আগে এন্ড বসেছে, তাহলে এটা একাধিক এসেছে, এটা পার্ট অফ স্পিচ নাউন এসেছে। এখন আমি যদি বলতাম সেই একই জর্ডানকে আমি যদি বলতাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট, সে একজন বুদ্ধিমান। এখন আরেকটা বলতাম ক্লেভার, চালাক, সে একজন বুদ্ধিমান, চালাক, অ্যান্ড আরেকটা লিখতে পারি আমরা এখানের মধ্যে অনেস্ট পারসন। এখন একটু খেয়াল করো, তাহলে জন ডানকে আবারও বলছি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, একটু আগে আমরা নাউনের ব্যবহারটা দেখাইছি, এটা একটা অ্যাডজেক্টিভ, একই পার্ট অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লেভার, চালাক, পরটা হচ্ছে কি
এন দ্বারা পরেরটা শেষটা যুক্ত হয়েছে অনেস্ট, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে যত অ্যাডজেক্টিভ গুলো আসবে সেগুলো কমা দ্বারা পৃথক হবে, কমা দ্বারা সেগুলো কি হবে, পৃথক হবে। এগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ। আশা করি তোমরা এই ব্যাপারটা একটু ভালো করে বুঝছো। এবার আমি তোমাদেরকে এবার ক্লোজের বেলায়, ক্লজের বেলা আমরা কি করব, এটা ক্লজের ব্যবহারটা এটা কততে 4 সম্ভবত, আচ্ছা যাক 4 নম্বরে লিখি। ক্লজের ব্যবহারে ক্লজের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজ, আচ্ছা স্যারে ক্লজের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজের পরে কমা বসে। এখন ডিপেন্ডেন্ট ক্লজ যারা চিনো না, এদের বাংলা হচ্ছে অধীন বাক্য। অধীন মানে অন্যের অধীন, যেটা স্বাধীন নয়, অধীন। এখন ক্লজের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজের পরে সবসময় কমা বসে। এখন স্যার ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, যেমন ইফ ইউ কাম আই উইল গো। এবার একটু খেয়াল করো, এই দেখো এটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, এটা হচ্ছে একটা অধীন ক্লজ, এটা হচ্ছে একটা স্বাধীন ক্লজ। এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে স্বাধীন ক্লজ। এই বাক্য দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আর মনের ভাব প্রকাশ হয় নাই, কারণ এই মনের ভাব প্রকাশ করার জন্য আরেকটা সেন্টেন্সের উপর নির্ভর থাকতে হয়। আর এই সেন্টেন্সটা হচ্ছে তুমি আসলে আমি যাব, তুমি আসো আমি যাব। এখানে বলছে ইউ উইল গো, সরি আচ্ছা ইফ ইউ কাম আই উইল গো হবে, আই উইল গো, ঠিক আছে। ইফ ইউ কাম আই উইল গো, অথবা হি উইল গো দিতে পারো, সমস্যা নেই। তবে ইউ উইল গো হলে আবার সমস্যা, কারণ তুমি আসো তুমি যাবা, কেমন কেমন হয়ে যাবে। তাহলে ইফ ইউ কাম আই উইল গো, দেখো তো এই সেন্টেন্সটার উপরে নির্ভর করতেছে, তার মানে এটা একটা অধীন বাক্য, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এইখানে কি হবে, একটা কমা হবে। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝে গেছো তোমরা। তাহলে এই গেল আরেকটা। এবার 5 নম্বরে আমরা একটু বলে দেই, সহজে চিনিয়ে দিচ্ছি তোমাদেরকে। কেস ইন অ্যাপোজিটিভের ক্ষেত্রে অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত একটা কথা বলবে, মানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিবে, এটাকে বলা হয় কেস ইন অ্যাপোজিটিভ, যেটা তোমাদেরকে মডিফায়ারে স্যারে পড়িয়েছিলাম। যেমন আমি যদি বলি সাকিব ইজ এ ভেরি গুড প্লেয়ার, সাকিব হচ্ছে ইজ আ ভেরি গুড প্লেয়ার, একজন ভালো খেলোয়াড়। মনের ভাব কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখানে এই জায়গায় একটা অ্যাপোজিটিভ বসাবো। এই অ্যাপোজিটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরেও কমা বসে, অ্যাপোজিটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে কি বসে, কমা বসে, এবং ভার্বের আগেও কমা বসে। তাহলে কমা কয় জায়গায় বসে, 2 জায়গায় বসে। অ্যাপোজিটিভের ক্ষেত্রে কমা কয় জায়গায় বসে, 2 জায়গায় বসে। তার মানে এইটা দেখো, এই হলো সাবজেক্ট, এ হচ্ছে ভার্ব। সাকিব ইজ আ ভেরি গুড প্লেয়ার, একজন ভালো, খুব ভালো একজন খেলোয়াড়। এখন আমি চাচ্ছি সাবজেক্টের পরে একটা অ্যাপোজিটিভ বসাবো, তাহলে আমি বলবো এ ক্যাপ্টেন। এইখানে আমি কমা দিলাম আর এখানেও কমা, কারণ সাবজেক্টের পরে একবার কমা হবে, সাবজেক্টের আগে ভার্বের আগে একবার কমা হবে। এটার মানে হচ্ছে সাকিব একজন অধিনায়ক, এ ক্যাপ্টেন একজন অধিনায়ক, ইজ আ ভেরি গুড প্লেয়ার। এখন আমি এই যে অধিনায়ক মানি, এই ক্যাপ্টেন মানি কে সাকিব, সাকিব মানি কি একজন ক্যাপ্টেন, তার মানে সাকিব সম্পর্কে আমি অতিরিক্ত আরেকটু তথ্য দিচ্ছি। এটাকে বলা হয় গ্রামারের ভাষায় অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভের বেলায় সাকিবের পরও কমা বসবে, অর্থাৎ এই অ্যাপোজিটিভ তারপরও কি কমা বসবে, অর্থাৎ সাবজেক্টের পরও কমা বসবে, ভার্বের আগেও কি কমা বসবে, অর্থাৎ এটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমরা? না বুঝলে আমাকে আরেকবার বলো, আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? না বুঝলে আমাকে আরেকবার বলো।
স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আমাদের হাসিবুল ইসলাম ইরশাদ বলছে আল্লাহর নাম নিয়ে বুঝে ফেলছি। আচ্ছা বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝছি। হ্যাঁ কয় স্যার আই হবে না, হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা মাশরাফি এ ক্যাপ্টেন, ঠিক আছে বুঝছি স্যার, থ্যাংক ইউ। তাহলে এইটা গেল। যদি তোমরা না বুঝো স্যার আরেকটা দেয়, সমস্যা নাই। যেমন আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হারুনুর রশিদের নামে আমি একটা উদাহরণ দিচ্ছি। এমডি হারুনুর রশিদ, হারুন এ হেডমাস্টার। এ দেখো এখানে একটা কমা, এখানে একটা কমা, এটাকে আমরা অ্যাপোজিটিভ বলতেছি। এইবার আমরা হারুন সম্পর্কে তথ্য দিব। এবার একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, কারণ হারুন কয়জন? একজন, তাহলে সিঙ্গুলার। হারুন ইজ আ ভেরি অনেস্ট পারসন। এখন একটু খেয়াল করো তোমরা, আমি কিন্তু মূলত এটা বাদ, এটাকে আমি ঢেকে দিয়ে বা রেখে দিয়ে বলতে পারি হারুন ইজ আ ভেরি অনেস্ট পারসন। হারুন হচ্ছে একজন খুবই সৎ ব্যক্তি। এখন এই যে এই হেডমাস্টার কথাটা আনছি, এটি হচ্ছে অ্যাপোজিটিভ, আর অ্যাপোজিটিভের আগেও কমা বসে, পরও কমা বসে। আসলে কি বিষয়টা ক্লিয়ার কিনা তোমরা এবার? জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে স্যার, ওকে স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, যারা যারা বুঝছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক বেশি খুশি হয়েছি তোমরা বিষয়টাকে বুঝতে পারছো ক্লিয়ারলি ভাবে। ঠিক আছে ওকে, ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা গেল, এইটাও শেষ করলাম। বিষয়টা বুঝলে হলো, কারণ নাইলে তোমরা আমাকে প্রশ্ন করবা যে স্যার হ্যাঁ এটা কেমনে হলো। এই জন্য আগেই বুঝাই দিছি, কারণ আমরা এগুলো পাবো, যখন প্রয়োগ করব তখন পাবো। কোন সেন্টেন্সে প্রশ্ন করা বোঝাতে, কোন সেন্টেন্সে প্রশ্ন করা বুঝাতে এই এতে ব্যবহার করা হয়। এটারে চিনতে পারছো নি তোমরা? এনারে চিনছো নি? বুঝাতে ব্যবহৃত হয় কি এতে। যেমন আমি যদি লিখি হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি, মানে আপনার নাম কি, তোমার নাম কি। ঠিক আছে, তাহলে এই গেল একটা, কারণ এখানে প্রশ্ন বুঝাইছে, এর জন্য আমরা শেষে কি লিখেছি? প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এখন আমরা যদি বলি ডু ইউ লাইক মি, তুমি কি আমারে পছন্দ করো, আপনি কি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, তাহলে ডু ইউ লাইক মি, এই দেখো শব্দের শুরুতে প্রথম একটা সেন্টেন্সের প্রথম অক্ষর কি? বড় হাতের। এই যে দেখো প্রথম অক্ষর কি? বড় হাতের, মানে প্রথম অক্ষরটা কি, অর্থাৎ প্রথম বর্ণটা কি? বড় হাতের। আর শেষে কি? প্রশ্ন বুঝাইছে, আমরা শেষে কি লিখেছি? প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট অর্থ কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। না আমরা আরো এক্সাম্পল দিব, আমরা সরাসরি বোর্ড প্রশ্ন করাবো, সেখানে আমরা এগুলোর প্রয়োগটা দেখাবো। সিনচিত স্যার, আচ্ছা থ্যাংক ইউ, ওকে। আমরা এগুলোর প্রয়োগ তো দেখাবো, আমরা আরো কত ধরনের যে দিব, মাত্র শুরু না। ঠিক আছে, মাত্র শুরু। এবার আসি বিস্ময়, আবেগ, উচ্ছ্বাস, ঘৃণা, ক্ষোভ বুঝালে এই চিহ্নটা হয়। তাহলে এটা কি এক্সক্লেম চিহ্ন বসে? বিস্ময়, আবেগ, উচ্ছ্বাস, ঘৃণা, ক্ষোভ, এগুলো বুঝালে এই চিহ্নটা বসে। যেমন হুররে, হুররা, আই হ্যাভ গট জিপিএ 6। আচ্ছা জিপিএ 6 নাকি জিপিএ 5? আচ্ছা জিপিএ 5, ভুল হয়ে গেছে। হ্যাঁ, জিপিএ 5। এখন মানে আনন্দ বুঝাইছে। দেখো এখানে কি? আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দে।
যে হুররা আই হ্যাভ গট জিপিএ 5। এখন তুমি এখানে যদি হ্যাভ না দাও আই গট জিপিএ 5 তা লিখলেও হবে, কোনো সমস্যা নাই, ইংলিশ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এক্সক্লেম সাইন, এক্সক্লেমেটরি চিহ্ন আর কি। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি এলাস, হায় রে, হায় 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 রে, এটা কিন্তু দুঃখ বুঝায়। এটা কি বুঝায়? দুঃখ। দুঃখ লেখি না নি? আচ্ছা দুঃখ লেখি না, দুঃখ লিখে দেই, দুঃখ। এলাস, হায় রে, হায়, হি হ্যাজ লস্ট হিজ জিএফ। আচ্ছা জিএফ বিএফ তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই স্যার, জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি আর কি। ঠিক আছে, সে এলাস, হায় রে, হায় 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 হায়, গেছে গেছে শেষ, হায় রে, হি হ্যাজ লস্ট হিজ জিএফ। জিএফ মানে হচ্ছে মানে গার্লফ্রেন্ড আর কি, এটা হলো মানে মেয়ে বন্ধু আর কি, এটা বুঝতে হইবে। তো যাই হোক, এটা দিলাম শেষ করে, শেষ। আরো কিছু কিছু চিহ্ন আছে, আমরা একটু তোমাদেরকে একটু বলে দেই। আরো কয়েকটা চিহ্ন আছে, এই চিহ্নগুলোর পরও এই চিহ্নটা হবে, আমরা বলে দিব তোমাদেরকে। ঠিক আছে, এবার রিপোর্টেড স্পিচের বেলায় রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ তো তোমরা জানো। রিপোর্টেড স্পিচের বেলায় আমরা কি করব? ইনভার্টেড কমা তো হয়, এটা তোমরা জানো। রিপোর্টেড স্পিচে আচ্ছা আমি যদি বলি হি said to me, সে আমাকে বলল I miss you। এখন এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা কি বলবো আর এই অংশটাকে আমরা কি বলবো? একটু কমেন্ট করো তো তোমরা। এক্সক্লেম চিহ্নটার एग्जांपल আমরা সরাসরি আরো দিব, যার স্যার তোমাদেরকে চিহ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি, এছাড়া আর কিছু না। ঠিক আছে, ওকে, আচ্ছা এই বলো, এটা এই অংশটাকে আমরা কি বলবো আর এই অংশটাকে আমরা কি বলবো? এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো নাকি রিপোর্টিং স্পিচ বলবো? এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো নাকি রিপোর্টিং স্পিচ বলবো? একটু কষ্ট করে বলো তো। সব খেয়াল আইছে, এরা সব ভুলে গেছে, হায় হায়। কিসের রিপোর্টেড ভার্ব? দোলন আক্তার রিয়া, কি বলো? আরে আবার আবার ভুল করে ফেলছে নিশাদ ইসলাম জিশান, আবার ভুল করছো তোমরা। কি বলো উল্টা পাল্টা? ভালো করে বলো, ভালো করে বলো। তোমরা সব খেয়ে ফেলছো এই করোনা দিয়ে। হ্যাঁ, একজন বলছে রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, একজন রিপোর্টেড স্পিচ বলছে। রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, থ্যাংক ইউ। আমাদের কাকুন আক্তার কঙ্কাবতীর হয়েছে, এটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কিন্তু আমি এখানের মধ্যে যেটা বলছি, রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমা বসে, আর রিপোর্টিং স্পিচের পরে কমা বসে। রিপোর্টিং স্পিচের পরে কমা বসে, তাহলে রিপোর্টিং স্পিচের পরে কমা বসে। এইটা দেখো রিপোর্টিং স্পিচ, তারপরে কি বসেছে? কমা। আর রিপোর্টেড স্পিচের মধ্যে সবসময় ইনভার্টেড কমা বসে, এটা তো তোমরা জানোই। স্যার আমিও তো বলছি রিপোর্টিং স্পিচ, থ্যাংক ইউ স্যার। কমেন্টের ভিতরে রিপোর্টেড স্পিচ, কমার আগেরটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। থ্যাংক ইউ খাদিজাতুল ইসলাম, ঠিক আছে স্যার, রিপোর্টেড স্পিচ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের অনেকেরই হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এটাও শেষ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা গেল এটা, তাহলে এটা গেল। এবার আরেকটা বলে দেই,
প্রপার নাউনে সব সময় ক্যাপিটাল লেটার হয়। এখন প্রপার নাউন আমি যদি বলি ঢাকা ইজ দা বিগেস্ট সিটি, ঢাকা একটা বড় শহর। এখানে দেখো তো ঢাকাটা হচ্ছে একটা প্রপার নাউন, আর প্রপার নাউনটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। এখন এই প্রপার নাউনগুলো হলো নির্দিষ্ট নাউন, যেমন বিভিন্ন একটা পত্রিকার নাম প্রপার নাউন, একটা রাষ্ট্রের নির্দিষ্ট নাম প্রপার নাউন, যেমন আমরা যদি একটা জাতির নির্দিষ্ট নাম প্রপার নাউন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত প্রকারের রিলিজিয়াস আছে, যত প্রকার ধর্মীয় গ্রন্থ আছে, যত প্রকারের পত্রিকা আছে, যত প্রকারের সংবাদ মাধ্যম আছে, সবগুলো হচ্ছে প্রপার। এই প্রপার নাউনগুলো থাকলে সব সময় কি হবে, আমাদের বড় হাতের প্রথম চিহ্নটা বড় হাতের হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিভিন্ন পত্রিকার নাম, দৈনিক পত্রিকার নাম, বিভিন্ন মাসের নাম, দিনের নাম, প্রত্যেকটা দিনের নাম এগুলো লিখে দেই। বাচ্চা মানুষ এমনি আবার পারবা না, ঠিক আছে? একটু লিখে দেই, তোমরা ছোট মানুষ যেহেতু ভুলে যাইবা, কারণ ভুলতেই পারো, তোমরা মানুষ তো, ভুলাটা অস্বাভাবিক কিছু না। যেমন মাসের নাম, দিনের নাম, মাসের নাম, দিনের নাম, হ্যাঁ, বিভিন্ন ধর্মগ্রন্থের নাম, মাসের নাম, দিনের নাম, ধর্মগ্রন্থের নাম, বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, যেমন পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল কেউ কি জানো? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? বাবরের সাথে ইব্রাহিম লোদির সাথে, ঠিক আছে? পানিপথ নামক প্রান্তরে কত সালে, সালটা কত কেউ কি জানো? জানলে কমেন্ট করো, না জানলে আমি বলে দিব। এই প্রশ্নটা আসে যাদের ইসলামের ইতিহাস রয়েছে। তো দেখো, মাসের নাম, দিনের নাম, বিভিন্ন ধর্মগ্রন্থের নাম, বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, এবং আরো আরো রয়েছে, যেমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, জাতি, ধর্ম, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, জাতি, ধর্ম, গ্রহ নক্ষত্র, ঠিক আছে, গ্রহ নক্ষত্র এবং জাহাজ, এবং বিখ্যাত জাহাজ ইত্যাদি শব্দের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। এখন আমি যদি বলি বড় হাতের অক্ষর, তোমরা আমাকে আবার হাত মিলাইবা, তোমরা যেই শয়তানি করো আমাকে আবার হাত মিলাইবা, বলবা যে স্যার কোন হাত? আমার তো হাত দুইটাই সমান, হ্যাঁ, ডান মানে বড় হাতের অক্ষর তো বলছেন, কোন হাত? আমি তো হাত খুঁজে পাই না, এই জন্য আর বড় হাতের লিখি নাই, লিখছি ক্যাপিটাল লেটার, ঠিক আছে? আচ্ছা, লিখছো 1602 সালের দিকে মনে হলে তো হবে না, ভুল এইটা। স্যার জানি না স্যার, আমি মুখে দিয়ে যা বলি তাই ভুল হয়ে যায়। থ্যাংক ইউ স্যার, ওকে স্যার, আমিও বলছি স্যার, থ্যাংক ইউ, তোমরা অনেকেই বলছো। আমাদের এমডি হাসিবুল ইসলাম নিশাদ যে প্রশ্নটা বলছো, সেই প্রশ্নটা মানে উত্তরটা হয় নাই, এটা হবে 1526, সরি 1226 সম্ভবত, ভুল করে না থাকলে 1226। আর 1556 সালে হয় দ্বিতীয় যুদ্ধটা, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1226, আর 1556 সালে হয় দ্বিতীয় যুদ্ধটা। প্রথম যুদ্ধ হয় বাবর প্লাস ইব্রাহিম লোদি, আর দ্বিতীয় যুদ্ধটা হয় আকবর, সম্রাট আকবরের নাম শুনেছো না? দ্বীন এলাহি ধর্মগ্রন্থের প্রতিষ্ঠাতা আকবর প্লাস হিমু। তাহলে বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধটা হয় পানিপথ নামক স্থানে, পানিপথ নামক প্রান্তরে 1226 সালে, আর আকবরের সাথে হিমুর যুদ্ধটা হয়
1556 সালে, এইটাও পানিপথ নামক প্রান্তরে হয়। এই জন্য প্রথমটাকে 1226 সালেরটাকে বলা হয় পানিপথের প্রথম যুদ্ধ, আর 1556 সালেরটাকে বলা হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের টোটাল যুদ্ধ হয়েছিল কয়টা? আর সম্ভবত 3টা নাকি 2টা, তোমরা বই খুলে বিস্তারিত পাবা। তো স্যারের 2টাই মনে আছে। তো এই 1526 সালে বাবরের সাথে ইব্রাহিম লোদির হয়, কারণ বাবর এখানের মধ্যে এত অস্ত্রসজ্জ নিয়ে তিনি যুদ্ধ নেমেছেন যে অপরদিকে ইব্রাহিম লোদির মানে তেমন একটা যুদ্ধে প্রশিক্ষণ প্রাপ্ত না, তার যে সমর শাস্ত্র রয়েছে, তার যে বাহিনীগুলো রয়েছে, সেই বাহিনীগুলো ততটা বেশি এক্সপার্ট নয়। ঠিক আছে, এই জন্য ইব্রাহিম লোদির ভরাডুবি হয়েছে। আর ইব্রাহিম লোদির ভরাডুবির মাধ্যমে আমরা জানি লোদি বংশের পতন ঘটে। লোদি বংশের পতন ঘটে এবং সাথে সাথে সেটা কি হয়, দিল্লি সালতানাতেরই কি পতন ঘটে যায়, পতন হয়ে যায় এবং শুরু হয়ে যায় মোগল শাসন। আর মোগল শাসন প্রতিষ্ঠা শুরু হয়েছে সম্রাট বাবরের হাত ধরে এবং শেষ হয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ আকবরের হাত ধরে। ঠিক আছে, এইভাবে তারপরে মোগল বংশের পরে শেষ হয়ে গেছে, ইংরেজরা ক্ষমতা দখল করে নিচ্ছে বাংলার মস্তন। তোমরা ইতিহাসগুলো পড়তে হবে তো। ঠিক আছে, স্যার অনেক আগে পড়ছি, তারপরে এই কথাগুলো বলছি। ঠিক আছে, আচ্ছা 1526 ঠিক আছে। আরোহী ইচ্ছা জান্নাত ঠিক আছে। নো স্যার, বাস নো স্যার জানি না স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, একজন বলতেছে ডাঙ্গায় কি জায়গা কম ছিল, ওরা কিনলেই ওই মানে পানিপথ, ওইটা জায়গাটার নামে হচ্ছে পানিপথ। এইটা পরীক্ষাতে আসে, বিসিএস এ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। গত একটা বছর আমার মনে নাই, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এসেছিল পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়, এই 1526-এ, আর দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। ঠিক আছে, কার কার সাথে যুদ্ধ হয় এটা স্যারে বলে দিয়েছি। থ্যাংক ইউ, একটু সুযোগ পাইছি। হ্যাঁ, যে একটু সুযোগ পাইছি, একটু ইতিহাসটা বলে দিছি। আচ্ছা, তোমাদের সাথে সুযোগ পাইলে স্যার ইতিহাস নিয়ে কথা বলবো। হ্যাঁ, মুক্তিযুদ্ধের ইতিহাস, সাংগ্রামিক ইতিহাস, ঠিক আছে, কয়েকটা ইতিহাস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওকে, যাই হোক, আমার আলোচনার বিষয় কিন্তু ইতিহাস না, তোমাদেরকে যেটা বোঝানো সেটা আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এই কথাগুলো বলতে পারি। যেমন আমি বললাম যে দিনের নাম প্রাইডে, তোমার পরীক্ষাতে এইভাবে লিখতে হবে প্রাইডে। এখন পরীক্ষাতে থাকবে এইভাবে প্রাইডে, কিন্তু তুমি এইভাবে লিখতে হবে না, তুমি জাস্ট দিনের নাম যেহেতু বড় হাতে লিখতে হবে। মাসের নাম থাকবে এরকম মার্চ, এখন তুমি এটাকে বড় করে লিখতে হবে মার্চ। ঠিক আছে, আচ্ছা, এটা মাথায় রাখলেই হয়। এবার স্যার আরেকটা লিখি, আমি, আমি মানে কি আই, সেন্টেন্সে আই সবসময় বড় হাতের হয়, সব সময়। আমি অর্থাৎ আই সেন্টেন্সে সব সময় ক্যাপিটাল হয়, ক্যাপিটাল হয়। এখন আমি যদি বলি যে হোয়েন আই, পরীক্ষাতে থাকবে এরকম হোয়েন আই মেট হার। আচ্ছা, এখানে কেন কমা হলো স্যার? কারণ এটা একটা ক্লজ, যখন আমি তার সাথে দেখা করলাম মনের ভাব কিন্তু প্রকাশ হয় না। আমি বলতে পারি she gave me a watch, যখন আমি তার সাথে দেখা করলাম সে আমাকে একটা ঘড়ি দিল। আমরা তো জানি সচরাচর এগুলোই দেয়। তো যাই হোক, when I met her, এটাকে আমরা মিট বলে ভুল করবো না, এটা ম্যাট, এম ডাবল ই টি, মিট, এম একটা ই টি, ম্যাট, ম্যাট তো দেখা করলো আর কিছু। when I met her she gave me a watch, তাহলে এখানে দেখো তো শব্দে বলছি আমি অর্থাৎ আই, সব সময় যেই কোনো সেন্টেন্স হোক সে সবসময় বড় হাতের হয়, তাহলে এটা কি ছোট হাতের? এটা সবসময় অলওয়েজ কি হবে? বড় হাতের হবে। ক্লিয়ার? এম কে ফারাবি এখন আসছে। আচ্ছা, তোমাদের আমি ইতিহাস একদিন সুযোগ পাইলে ইতিহাসের সম্পূর্ণ আদ্যপান্ত 2টা ক্লাস লাগবে, 3টা ক্লাস লাগবে। একদম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে বর্তমানের ইতিহাস পর্যন্ত তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, একদম একেবারে শুরু থেকে 750 পাল শাসন থেকে শুরু করে একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ইতিহাসটা দেখাবো। ঠিক আছে, প্রত্যেকটা বংশ পরম্পর, ঠিক আছে, দেখাবো তোমাদেরকে ইনশাল্লাহ। পড়ি তো স্যার, বুঝছি স্যার। ঠিক আছে স্যার, ওকে, বুঝছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, গেল।
এখন আমি এইটা বলি দিস ইজ আই হু, এখানে খালিস্তান বি ভার্ব কি হবে, এটা বি ভার্ব, এটা তোমাকে একটা আমি নিজে ঢোলে তো নিজে ফিটাই, ভেরি গুড পারসন, একটু নিজের ডুলে একটু নিজে ফিটাইলাম আর কি, ঠিক আছে। এখন দেখো এখানে কি হবে, দিস ইজ আই হু ড্যাশ ভেরি গুড পারসন, এখানে কি হবে তোমরা একটু বলো তো। জি স্যার করাবেন, আচ্ছা থ্যাংক ইউ। সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাও? ইজ হবে স্যার, স্যার আমি যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়ি এইটা দিয়ে কি ভবিষ্যতে কোনো কাজে আসবে? আর ইসলাম পড়তেছো ওইটা দিয়ে আবার কাজ না আসলো ভবিষ্যতে না আসলো পরকালে আসবে। বিভিন্ন ইসলামের ইতিহাস পড়ে বিভিন্ন ধরনের বিসিএস ক্যাডার হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে ইসলামের ইতিহাস পড়ে, আর তুমি বলতেছো ইসলামের ইতিহাস পড়ি এটা কি কোনো ভবিষ্যতে কাজে আসবে? মোরে দেখো তারপরে কাজে আসবে। ইজ 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 আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করতে হবে আই এর সাথে আই এর অক্সিলারি আই এর প্রমটা কি, আই এর সাথে সবসময় বসে এম। এখন তুমি যে ইজ বসাইবা, ইজটা কিসের জন্য বসাইবা? যেমন দিস ইজ আই হু ইজ নাকি হু এম, তাহলে এইখানের মধ্যে সবসময় মাথা রাখতে হবে এখানে এম হবে। কেমন কেমন মনে হয় তোমার কাছে সেন্টেন্সটা যদি ঠিক এরকম থাকতো দিস ইজ হি, হু তখন হইতো ইজ, কারণ হির সাথে ইজ, ঠিক আছে। আবার আমরা যদি বলি দিস ইজ দে, সরি আমি দিস ইজ দে দিব না এখানের মধ্যে, যাই হোক এ হয় তাহারা, এখানে আর হয়তো দিস ইজ দে দিলে সেখানে আর হইতো। এখন দেখো আই এম হবে, হি ইজ হবে, কারণ এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো সাবজেক্ট থাকে সেটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। কি বলবো? অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোনো সাবজেক্টিভ ফর্ম থাকে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো, ঠিক আছে। গেল শেষ। আচ্ছা স্যার দিস ইজ লেখি নাই এখানের মধ্যে, সরি দিস ইজ লেখি নাই, এই স্যার দিস ইজ লেখি নাই, আচ্ছা দিস ইজ লিখছি, তারপরে এখানে আই বা হি, হ্যাঁ এখানে আই, ঠিক আছে। দিস ইজ আই হু এম ভেরি গুড পারসন, ঠিক আছে। আচ্ছা বুঝা গেল এটা। হ্যাঁ আমার আর খুঁজে পাওয়া যাইব, তোমাদের ইকোনমিক্স পড়াইলে আমার খুঁজে পাওয়া যাইব নি, এমনি মরে যাই। এবার দুইটা জিনিস দেখো, এটা খুব কমন, ইয়েস এবং নো, ইয়েস নো এবং সম্বোধন, বুঝালে কমা বসে। যেমন আমি যদি বলি এই কাকে বলবো উম্মে হাবিবা প্রীতি, হ্যাঁ এমটা কেমন কেমন লাগবে, তোমার মাথা ঘুরাইতে পারে, চোখ জ্বলতে পারে, পেট ব্যথা করতে পারে, কোনো সমস্যা নাই, হ্যাঁ এটা কেমন কেমনই, কারণ আইয়ের সাথে সবসময় এম বসে। তো যাই হোক, যেমন আমি যদি বলি উম্মে হাবিবা প্রীতি, সে বলে ইয়েস স্যার, সে কি বলছে শেষে স্যার বলে সম্বোধন করছে, তারা কি বলছে ইয়েস, তার মানে ইয়েস হচ্ছে ইয়েস এর পরে সবসময় কি বসবে কমা, তারপর শেষে কি স্যার, ইয়েস স্যার একসাথে হবে না, ইয়েস এর পরে কি বলবে স্যার কমা। এখন সে যদি আমাকে আলাদা করে বলে স্যার মে কাম ইন, মানে আমাকে বলে দেখ সম্বোধন করছে কি বলে স্যার বলে, তাহলে স্যারের পরে কি বলবে একটা কমা, স্যার মে আই কাম ইন, ঠিক আছে, মে কাম ইন, আমি আসতে পারি স্যার, মে কাম ইন। খেয়াল করতে হবে কিন্তু তোমাকে, সে আমাকে যদি কোনো কিছু বলে সম্বোধন করে তাহলে তারপরে কি বসবে কমা বসবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ইয়েস স্যার, যেমন নো স্যার, নো স্যার এই নোর পরে কমা তারপরে বসবে স্যার, খেয়াল রাখতে হবে কিন্তু। তুমি যদি আবার যদি নো স্যার একসাথে লেখো নো স্যার, তাহলে কিন্তু হবে না, এটা কাটা, কারণ নো বলে তুমি ইয়েস আর নো এগুলোর পরে সবসময় কমা বসে, ইয়েস আর নো এগুলোর পরে সবসময় কমা বসে,
আর কাউকে যদি সম্বোধন করে কিছু বলা হয় তাহলে তারপরে কি বসে, কমা বসে। অর্থাৎ আমরা যেমন যেমন স্যার, মে আই কাম ইন, তার মানে তুমি স্যারকে সম্বোধন করে বুঝাচ্ছ, এই জন্য এখানে কি বসবে, কমা বসবে। হ্যাঁ হ্যাঁ, স্যারের পরে অলওয়েজ কমা বসবে যদি স্যার আলাদা করে কাউকে সম্বোধন করে বুঝায়, সম্বোধন করে বুঝায়। যেমন আমি যদি বলি ডিয়ার স্যার, ডিয়ার স্যার, এই যে দেখো ডিয়ার স্যার, এখানে কি সবসময় কমা বসবে, ডিয়ার স্যার, স্যারকে সম্বোধন করে বুঝাচ্ছ। আমি যদি বলি হ্যালো ডিয়ার, হ্যালো, হ্যালো, আমি যদি হ্যালো বলি তাহলে এখানে কি হবে, কমা হবে। এখানে শুধু হ্যালো বললে এখানে কি হবে, কমা হবে। আর যদি বলি হ্যালো মাই ডিয়ার, ওহে আমার প্রিয়, তাহলে এখানে কি হবে, কমা হবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে তোমাকে। ঠিক আছে, আশা করি তোমরা আজকে অনেক কিছুই বুঝতেছো, অনেক কিছুই জানতেছো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার, ধারাবাহিকতা বুঝালে কিভাবে হবে সেটাও স্যারে বুঝাই দিছি। এবার স্যারে আলাদা করে দেখি, আমি তোমাকে বললাম আলাদা করে যদি সম্বোধন বুঝায় তারপরে কমা বসে। এখন আমি বলবো বাবাকে, বলবো যে আজকে যেহেতু তোমাদের বাবা দিবস, বাবাকে বলবো বাবা আমাকে কিছু টাকা দাও, তার মানে ফাদার সেন্ড মি মানি, ফাদার সেন্ড মি মানি। এখন আমি বাবাকে বলবো বাবা আমাকে কিছু টাকা দাও, ফাদার সেন্ড মি মানি, ফাদার সেন্ড মি মানি। অথবা আমরা লিখতে পারি ফাদার সেন্ড মি সাম মানি, তোমাদের যেইভাবে খুশি সেইভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, সেন্ড মি মানি। এখন আমি দেখবো, এই দেখো এখানে বাবাকে বলছি বাবা সেন্ড মি মানি, বাবা টাকা পাঠাও, টাকা দাও, তার মানে দেখো এখানে বাবাকে আলাদা করে সম্বোধন করে বুঝেছি, তাহলে তারপরে কি বসবে, কমা বসবে সবসময়। ঠিক এভাবে আমরা যেগুলোর পরে সবসময় আমরা সম্বোধন বুঝাবো সেগুলোর পর আমরা কমা বলবো। যেমন তুমি তোমার বন্ধুকে বলতেছো এই রানা, হয়তো এই মানে রিতা ডিস্টার্ব করিও না আমাকে, রিতা এখন থামো, স্যার পড়তেছি, স্যারকে ডিস্টার্ব করো না। তখন আমি বলবো কি রিতা, জাস্ট বলবো রিতা, তারপরে কমা, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি। এখন আমরা যদি এটা ছোট শব্দের মাঝখানে, তো এটা ছোট হাতের হবে, ডোন্ট ডিস্টার্ব মি, এখানে বড় হাতের লেখার কিছু নাই, রিতা ডোন্ট ডিস্টার্ব মি। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টাও বুঝছো। যেগুলো যেগুলো বোঝানোর দরকার স্যার এগুলো এগুলো তোমাদেরকে একটু মানে দেখিয়ে দিলাম, চিনিয়ে দিলাম আর কি, যেন তুমি কোনো সমস্যা যেহেতু না পড়ো। হ্যাঁ ঠিক আছে, আর অ্যাপোস্ট্রফের ব্যবহারটাও তোমাদেরকে দেখিয়ে দেই। অ্যাপোস্ট্রফের কিছু ব্যবহার রয়েছে, এগুলো দেখিয়ে দেয়। অ্যাপোস্ট্রফগুলো আমরা সবসময় একটা সেন্টেন্সকে ছোট করার জন্য, একটা শব্দকে ছোট করার জন্য, যেমন আমরা যেটাকে বলি ক্যান নট, এটাকে অ্যাপোস্ট্রফ দ্বারা কি করা হয়, ছোট করা হয়, তাহলে হয় কি কান্ট। আমরা যেটাকে বলি উইল নট, এটাকে অ্যাপোস্ট্রফ দ্বারা ছোট করে সেটাকে বলা হয় ওন্ট। আমরা যেটাকে বলি শ্যাল নট, এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় শ্যান্ট। ঠিক আছে, আমরা যেটাকে বলি আই হ্যাভ, আই হ্যাভ, এটাকে সংক্ষিপ্ত করে বলা হয় আই। তোমরা কিন্তু বুঝতে হবে, কিন্তু মনা বুঝতে হবে, চিনতে হবে, আই হ্যাভ এটাকে সংক্ষিপ্ত হচ্ছে আই। ঠিক আছে, যেমন আমরা যেটাকে বলি আই উড, আই উড, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আইড। মাথা রাখতে হবে, তোমরা বুঝতে হবে, কিন্তু এরকম ভাবে থাকে আই হ্যাভ, আই, আই হু, আই উড, আইড। ঠিক আছে, আই হ্যাড দাও কিন্তু আই হ্যাড। এখন তোমাকে খেয়াল করতে হবে স্যার কখন আই উড হবে, কখন আই হ্যাড হবে। আই হ্যাড হলে কিন্তু সরাসরি সাবজেক্টের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, আর আই উড থাকলে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। এটা মাথায় রাখতে হবে, অনেকে বুঝে অনেকে বুঝে না, বলে স্যার এগুলো কি কয়। হ্যাঁ, যেমন ডোন্ট, এগুলো স্যার মুসি। হ্যাঁ, যেমন ডু নট, সেটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি, অ্যাপোস্ট্রফ হচ্ছে ডোন্ট। ঠিক আছে, এভাবে আমরা এগুলো লিখবো, হ্যাঁ জানবো। ঠিক আছে, যেমন আমরা যদি বলি হ্যাভ নট, এটা হচ্ছে এটা, এটা কি হবে, হ্যাভেন্ট। কি হবে স্যার, আমরা এগুলো ট্যাগ কোশ্চেনের বেলা ছোটবেলায় শিখছিলাম, হ্যাভেন্ট। এ হলো সংক্ষিপ্ত ফর্ম, এ হলো ফুল ফর্ম। আশা করি তোমরা এটা বুঝছো।
আচ্ছা, এ তোমরা কি বুঝছো? এ সাউন্ড কি সবার সমস্যা? সাউন্ড কি সমস্যা? জি স্যার বুঝছি। ও স্যার, স্যার গো বাচ্চারা বলে কি আরো টপিক নাকি করাতে দেন, আপনারে তো খুঁজে পাবো না বাংলাদেশে। মনা মানে যারা বাচ্চা আর কি, ছোট মানুষ, এদেরকে আমরা মনা করে বলি আর কি, মনা বলে ডাকি। এভরিথিং ইজ গোয়িং ফাইন স্যার, থ্যাংক ইউ। ডাজ নট, ডাজন্ট। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার স্যার। আচ্ছা, অনেকে বলে সাউন্ড সমস্যা। আচ্ছা, উড আর হেডের কথা একটু আবার বলেন তো স্যার। আচ্ছা, I would like to say something about myself. I would like to say something about myself. আমি আমার নিজের সম্পর্কে কিছু বলবো। I would like to say something. দেখো এখানে উডের পরে কি, এটা যে উড, এটা সংক্ষিপ্ত ফর্মটা একটু স্যার লিখে দেই। এটা হচ্ছে, এটা কিন্তু উড হবে, অর্থাৎ এটা উড। কিভাবে বুঝছি স্যার? এটার পরে কিন্তু ভার্বের বেস ফর্ম আছে, আর যেইটা আমরা এটাকে হেড বলবো, যেমন আইড, আচ্ছা দেখো তো এখানের মধ্যে, এখানে দেখো তো, এটাকে আমরা হেড বলবো। কেন আমরা এখানে হেড বলবো? দেখো এই দুইটা কিন্তু এক। এটাকে বলছে উড হবে। কেন এটা উড হবে? কারণ তারপরে ভার্বের বেস ফর্ম আছে। আর এটাকে আমরা হেড বলবো। কেন এটা হেড? তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বি3 আছে। অর্থাৎ আমরা এইটার পরে যদি কখনো ভার্বের বি3 দেখি, তাহলে এটা নিঃসন্দেহে বুঝবো এটা হেড। কারণ আমরা জানি হ্যাভ, হেডের পরে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা মোটামুটি লেভেলে চলে গেলাম। এগুলা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এইবার স্যার পরীক্ষাতে স্যার কিভাবে আসবে এগুলো, এবার একটু স্যার পরীক্ষা নিয়ে একটু কথা বলেন তো স্যার। আচ্ছা, পরীক্ষাতে কিভাবে আসবে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2019 সালের, ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন তোমাদেরকে এখন সলভ করাবো। পরীক্ষাতে স্যার এটা কিভাবে আসবে? পরীক্ষাতে আসবে তোমাদের দুইটা স্টাইলে, একটা আসে ন্যারেটিভ স্টাইলে, আরেকটা আছে তোমাদের ডায়লগ স্টাইলে আসে। তো আমরা ডায়লগটা একটু করে দেই। যেমন স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে কথা হচ্ছে, স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে কথা বলছে। সে বলছে, এক্সকিউজ মি স্যার, তারপরে এখানে একটা কমা আছে, আই want to discuss, সরি আমি ডিসকাস কথাটা একটু এই দিক দিয়ে লেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। I want to discuss with you। পরীক্ষাতে স্যার কিভাবে আসবে? সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। আমি তারপরে এটা বলছি স্টুডেন্টের কার সাথে? টিচারের সাথে। তখন টিচার জবাব দিল, হোয়াট ক্লাস আর ইউ ইন? আর ইউ, দেখো এখানে কিছুই নাই, মনে করে এখানে কিছুই নাই। দেখো তারপরে আমরা আবার স্টুডেন্টের জবাব দিল, বলল যে স্যার I am in class
I am a newly admitted student here. Admitted student here. তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হবে যে এখানে তেমন একটা কিছু নাই, তেমন একটা ভুল নাই, মনে হয় সমস্যা নাই। ওকে, টেল মি ইউর প্রবলেম। এখন স্যার এগুলো একটু সংশোধন করে দিচ্ছি তোমাদেরকে, কোথায় কোথায় ভুলগুলো আছে, কোথায় কোথায় ইগুলো আছে একটু দেখো। আচ্ছা, এখন স্যারে এইটা তোমাদেরকে একটু সমস্যার সমাধান করে দিবে, একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে আগে বুঝো। হ্যাঁ, এবার একটু খেয়াল করো তো। আমরা জানি, দেখো স্যারকে সম্বোধন করে বলছে, আর এখানের মধ্যে কমা কিন্তু দেওয়া আছে। এখন স্যারকে সম্বোধন করে বলছে, কি বলছে? এক্সকিউজ মি, মানে মাফ করবেন। দেখো এইটার পর একটা কমা হবে, কি হবে? একটা কমা হবে, দিলাম এইটার পর একটা কমা। স্যার বলে সম্বোধন দিয়েছে, এখানে একটা কমা আছেই, এটা কোনো সমস্যা না। দেখো এখানেও ঠিক আছে, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেম, এইখানে আর কোনো সমস্যা নাই, এটা কোনো ভুল নাই। তার মানে বলছে মাফ করবেন স্যার, আমি আপনার সাথে কিছু ব্যাকরণগত সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। তাহলে এখানে কোনো ভুল নাই, এটা সংশোধন করে দিলাম। আর আমরা জানি সবসময় এভরি টাইম এক্সকিউজ মির পরে সবসময় কমা বসে, এটা মাথায় রাখতে হবে। যারা জানতা না আজকে জেনে নাও, এক্সকিউজ মির পরে সবসময় কি বসে? কমা বসে। বসাই দিলাম কমা। এরপরে দেখছো হোয়াট ক্লাস আর ইউ ইন, এখানে বলছে হোয়াট ক্লাস আর ইউ ইন, মানে এখানে বলছে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার ক্লাসটার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে আমরা দেখো তো এই বাক্যে ভুল আছে, কারণ ভুল কি? এই বাক্যে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে শেষে। তাকে প্রশ্ন করতেছে হোয়াট ক্লাস, কোন ক্লাসে, আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো। তখন সে বলতেছে, দেখো সে স্যার বলে বলতেছে, স্যার আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি, ঠিক আছে, অর্থাৎ আমি একাদশ শ্রেণীতে পড়ি। এখন সে স্যার বলে যেহেতু সম্বোধন করছে, তাহলে এখানে একটা কি বলবে? স্যার কমা। আমি বলছি একটু আগে স্যারের পরে কি বসবে? সম্বোধন করে কিছু বুঝাইলে এখানে কমা বসবে। এই যে কমা বসালাম, আর এখানে আইটা ছোট হাতের, এই আইটা কি হবে স্যার? বড় হাতের আই লিখতে হবে। আমরা জানি একটা সেন্টেন্সে সবসময় আই বড় হাতের হয় যদি সে অনলি একা বসে। তাহলে স্যার আই অ্যাম ইন ক্লাস 11, ঠিক আছে, এটা লিখছি। তারপরে এখানে সে কিন্তু দম ফেলে দিছে, এখানে কি আছে? কমা। আসলে এখানে কমা হবে না, এখানে কি হবে? ফুল স্টপ হবে, কারণ একটা সেন্টেন্স শেষ। সে বলছে আমি একাদশ শ্রেণীতে পড়ি, এটা বলে সে কিন্তু দম ফেলে দিছে, এখানে আর কোনো মানে থামার কোনো প্রয়োজন না, মানে থামতে হবে এখানে। তাহলে এখানে কি হবে স্যার? এখানে হবে ফুল স্টপ। কি হবে স্যার? ফুল স্টপ। তাহলে স্যার এখানের মধ্যে কি বসালাম? একটা ফুল স্টপ বসালাম। তোমাদের পরীক্ষাতে এইভাবে আসবে, এইভাবে আসে। এখন দেখো আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, আমি একজন নতুন ছাত্র এখানে ভর্তি হয়েছি, তার মানে আমি সবেমাত্র এখানে নতুন ভর্তি হয়েছি, এটাই অর্থ। তো এটার পরে কি কি হবে? ফুল স্টপ হবে, শেষ। এবার টিচার বলতেছে ওকে, ওকে বলে কাজ শেষ, এখানে কমা। ওকে বললে কি কমা। এখন ওকে যদি এইভাবে থাকুক বা এইভাবে থাকুক, যেইভাবে থাকুক কমা। টেল মি ইউর প্রবলেম, তোমার সমস্যাটা বলো, কথা শেষ। আবার টেলটা তোমরা বড় হাতের লেখার প্রয়োজন নাই, কারণ কমার পরে বা কমার পরের শব্দটি আমরা কি লিখবো স্যার? ছোট হাতের লিখবো। তাহলে এইটা গেল এখানে, এটা তেমন কঠিন কিছু নাই। এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? কিরে, কথা কি সবার সমান আসে, মানে ডাবল আসে? ঠিক আছে, ওকে। রিডিং নাই ইন, রিডিং নাই ইন, ঠিক আছে। ন্যারেটিভ স্টাইলে একেবারেই কম আসে, ন্যারেটিভ স্টাইলে একেবারেই কম আসে, ন্যারেটিভ স্টাইলে একেবারেই কম আসে, ঠিক আছে। তোমাদের বেশিরভাগই আসে এইভাবে,
এইভাবে ডায়লগ স্টাইলে আসে। তার মানে দেখো এই আপাতত এই কতটুকু একটু বুঝছো, এখানে বেশি একটা আসে না, 7টা 8টার মতো ভুল দেওয়া থাকে, বুঝছো, 7টা 8টার মতো দেওয়া থাকে না, জাস্ট এগুলো আসে। তো তারপরে আমরা কথা বলছি কার সাথে, এবার স্টুডেন্টে কথা বলবে। I want to understand the difference between a phrase and clause, and এই লাইনেও কোনো সমস্যা নাই, এই লাইনেও কোনো পাঞ্চুয়েশন মার্কের কোনো ব্যবহার নাই। এখন স্যারে বলতেছে এখানে 5টা সেন্টেন্স জাস্ট থাকবে, 5টা 6টা, এর বাইরে সেন্টেন্স থাকবে না। স্যার বলতেছে যে ডোন্ট সরি, স্যার বলতেছে যে ডোন্ট ওরি, I will help you understand the difference. এই তো শেষ প্যাসেজটা। তাহলে তোমার এখানে শুধুমাত্র অল্প এক জায়গার মধ্যে ভুল দেওয়া আছে, জাস্ট এটাই দেখো এখানে ডোন্ট, তো এটা আমরা জানি, এটাকে যদি তুমি ডোন্ট করতে যাও তাহলে এটা কি হবে স্যার, ডোন্ট এরকম হবে, একটা অ্যাপোস্ট্রফ হবে। তাহলে এখানে জাস্ট একটা অ্যাপোস্ট্রফ দিয়ে দিলে এটা হয়ে গেছে ডোন্ট ওরি, এটা ঠিক আছে। আর এখানে একটু ভুল হচ্ছে, দেখো এখানে আই উইল হওয়ার কথা, এখন তুমি যদি উইল না দিয়ে অ্যাপোস্ট্রফ দিয়ে সংক্ষিপ্ত করতে পারো তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে দিলে এটা হয়ে গেছে। তাহলে আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, এইভাবে তোমাকে একটু পরিবর্তন করতে হবে। দেখো ঢাকা বোর্ডে এই প্রশ্নটা এসেছিল, তার মানে সহজ কিনা। আমরা আরো কয়েকটা বোর্ড সলভ করি, তাহলে তোমার মেইন যে আইডিয়া সেই আইডিয়াটা হবে। আমরা এখন কুমিল্লা বোর্ডটা একটু সলভ করে দিব। অনেকে বলছে যে স্যার কুমিল্লা বোর্ড নিয়ে আপনি কেন কথা বলেন না। স্যার আমার বইয়ে ওকেই টেল মি ইউর প্রবলেমস দেওয়া আছে, এটা কি ভুল? না এটা ভুল না, এটাই তো সঠিক, সমস্যা কি? এই তোমরা কি বুঝতে পারো নাকি বুঝতে পারো না আমি তো জানি না। এখন আমি কুমিল্লা ভোট 2019টা একটু করাই দিব তোমাদেরকে। কুমিল্লা 2019টা একটু করাই তোমাদেরকে, আচ্ছা বুঝছো, হ্যাঁ থ্যাংক ইউ। কুমিল্লা বোর্ড 2019-এর মধ্যে বলছে সাজিদের সাথে কথা হচ্ছে, হ্যাঁ সাজিদের সাথে কথা হচ্ছে, যে সাজিদ বলতেছে হুররা, আর কিছু বলে নাই। অন দা ম্যাচ, তো শিপাতে কইতেছে কি, কইতেছে মানে বলতেছে আর কি, হোয়াট ম্যাটস সাজিদ, সরি এখানে কিছুই নেই। তো সাজিদে বলে দ্য ফুটবল between your school and our school team.
তো এখানে শিপাতে বলতেছে ওহ মাই আলমাইটি, oh my almighty, how did it happen? শেষে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে, ঠিক আছে। তো সাজিদ বলতেছে we own by 3 goals to 1. আচ্ছা স্যার, এইটুকু পর্যন্ত তোমাদেরকে লিখে দিয়েছিলাম, লিখে দিয়েছি। এবার একটু স্যার তোমাদেরকে একটু বলে দেই এটা কিভাবে হলো, ঠিক আছে। তো আমরা জানি আনন্দ বুঝাইতে গেলে, তোমরা কি ক্লাসে আসো নাকি ঘুমিয়ে গেছো? এই সবাই কি একটু আওয়াজ দাও, হাত তোলো। তোমরা কি ক্লাসে আসো না ঘুমিয়ে গেছো? আসলে অনলাইন ক্লাসটা নিরস নিরস লাগে আজকে, তোমরা কথা বলতেছো না কেন? এই তোমরা আওয়াজ দাও, আওয়াজ দাও। তোমরা তো এই ক্লাসে নাই, সব ঘুমিয়ে গেছে। হ্যাঁ 25 জন ভিউ আছে, সবাই ঘুমিয়ে গেছে। ও আচ্ছা ঘুমায় স্যার, জি স্যার আসি স্যার, আচ্ছা আচ্ছা আওয়াজ দাও, আওয়াজ দাও, ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্য অনেকে আমাকে বলে স্যার আপনি 100 জনের কথা বলে 185 জন ভর্তি করাইছেন। হ্যাঁ আপনি তো চালাক আছেন, আমাকে বলে। তো আমি বলি যে 185 জন ভর্তি এই জন্যই করাইছি কারণ 100 জন কখনোই ক্লাসে উপস্থিত থাকবে না। আর যদি 185 জন মানে ভর্তি না করিয়ে 21 জন পাইছি মাত্র, ঠিক আছে, 21 জন মাত্র উপস্থিত পাইছি ক্লাসের মধ্যে। হ্যাঁ, আর যদি আমরা মাত্র 100 জন ভর্তি করাইতাম তাইলে বাস খাইতাম, তাইলে আমি ক্লাসে উপস্থিত পাইতাম 5 থেকে 6 জন। এই 5-6 জনকে আমি আর এইভাবে ক্লাস নিতাম না, জুমের মধ্যে নিয়ে নিতাম, এদেরকে জুমে ক্লাস করাইতাম বাসায় বসে বসে। বলতাম বুঝছো নি রে, এরা বলতো বুঝছি স্যার, ঠিক আছে। আর আমি বসে বসে কথা বলতাম আর একটু পর পর ঘুমাইতাম, ঠিক আছে, একটু পর পর ঘুমাইতাম। ঘুম থেকে উঠে বলতাম লিখছিস নি রে, তোমরা বলবা যে স্যার লিখছি। এরকম মানে ক্লাসগুলো যখন বর্তমান ক্লাসগুলো হচ্ছে, শিক্ষক ইচ্ছে মতো ঘুমাচ্ছে। হ্যাঁ ছাত্ররা বলতেছে লিখছুনি রে, ছাত্ররা পিছ থেকে বলতেছে স্যার লিখছি স্যার, ঘুমের থেকে উঠে পড়ে লিখছি স্যার, ঠিক আছে। ছাত্ররাও ঘুমায়, শিক্ষকও ঘুমায়। হ্যাঁ ওইটা ওরকমই করা উচিত ছিল। আরো করেন ভর্তি স্যার, লাভবাই স্যার, আসি স্যার, আসি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা মরে নাই তো বাচ্চা আছে, ঘুম ঘুম স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ক্লাসে আসি তো স্যার, নির্দ্বিধায় যাইনি তো, আচ্ছা ঠিক আছে। তো ক্লাসে থাকলে একটু আওয়াজ দিবা, বুঝছো, একটু আওয়াজ টাওয়াজ দিবা। আহা, আহা রে, কলমের কালি তো বন্ধ হয়ে গেছে খোলা রাখতে রাখতে। তো যাই হোক এবার একটু দেখো, এখানে আনন্দ বুঝাইছে হুররে। উই বি, আসলে দেখো উই বি মানে উই হ্যাভ, এখানে এটা হ্যাভ হবে, কেন হবে তারপরে কি আছে ওন, অর্থাৎ উইন থেকে ওন। এটাকে আমরা যদি সঠিক উচ্চারণ করি এটা হচ্ছে ওয়ান, আমরা এটাকে ওয়ান বলি, এটাকে আমরা ওনে বলি। তো দেখো উইন থেকে ওন হয়েছে, অর্থাৎ ভার্বের ভিতরি হয়েছে। তো এখানে উই হ্যাভ হবে, কি হবে উই হ্যাভ, তাহলে এখানে অ্যাপোস্ট্রোফ দিয়ে দিলে হবে। তুমি যদি এখানে অ্যাপোস্ট্রোফ দিয়ে দিতে পারো আর হ্যাভ লেখার প্রয়োজন নাই, আর তুমি যদি মনে করো যে না স্যার আমি এখানে অ্যাপোস্ট্রোফ দিব না, তাহলে হ্যাভ লিখতে হবে। আর এখানে হুররের পরে তো আমরা জানি আনন্দ বুঝাইলে এই চিহ্নটা বসে, তাহলে প্রথম সেন্টেন্সটা শেষ। হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা খেলায় কি জিতেছি। তারপরটা দেখো হোয়াট ম্যাচ সাজিদ, এখানে সাজিদকে বলতেছে সাজিদ রে, সাজিদ রে কি ম্যাচ রে সাজিদ। দেখো সাজিদকে কিন্তু এখানের মধ্যে কিন্তু বলতেছে সাজিদ এটা কি ম্যাচ, তার মানে হোয়াট ম্যাচ সাজিদ, কি ম্যাচ সাজিদ। এই সাজিদের পরে কি হবে, পুলিশ প্রশ্নবোধক চিহ্ন হবে, সাজিদকে বলছে সাজিদ কি ম্যাচ, ম্যাচটা কেমন, হোয়াট ম্যাচ সাজিদ, এই ম্যাচটা কেমন। আর সাজিদকে যেহেতু নির্ধারিত, দেখো এখানে বলবো অনেকে বলবো স্যার এটাকে সামনে বসাই দেই, আরে সামনে বসাইলে হবে না, এই জন্য হবে না, কারণ সম্বোধন করছে কি রে, সাজিদ রে সম্বোধন করে বলতেছে সাজিদ কিসের ম্যাচ,
তুমি যে খেলা জিতছো বলছো, মানে জিতেছো, কিসের ম্যাচের খেলার কথা বলতেছো? সাজিদকে আগে সম্বোধন করছে, সম্বোধন করার পরে কারণে আমরা সাজিদের আগে এখানে কমা লিখছি, আর এই সমস্ত বাক্যটা একটা প্রশ্নবোধক, এজন্য আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন লিখছি। এখন দেখো, দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল অ্যান্ড আওয়ার স্কুল, আওয়ার টিম, তোমাদের স্কুলের টিম এবং আমাদের স্কুলের টিমের যে খেলাটা হয়েছে এটাতে আমরা খেলায় জিতেছি। তার মানে এখানে শেষে পুলিশ স্টপ আছে, এই বাক্যে কোনো ভুল নাই, এই বাক্যটা সম্পূর্ণ সঠিক একটা বাক্য। তাহলে গেল এখানে দেখো ওহ মাই অলমাইটি, দেখো ওহ, ওর পর একটা কি হবে, কমা হবে, ওহ, আর ওটা সবসময় বড় হাতের হয়, এটা ঠিক, মানে ওর সব একটা সেন্টেন্সের শুরুটা বড় হাতের হয়, তাহলে ওহ মাই অলমাইটি। আর এখানে কি হবে স্যার, এখানে হবে, এখানে তো দেওয়াই আছে হাউ ডিড ইট হ্যাপেন, এখানে কোনো ভুল নেই, এটা ঠিক আছে। এটা কিভাবে হয়েছে, উই ওন বাই, আমরা জিতেছি 3-1 গোলে, আমরা কয়টা গোলে জিতেছি, 3-1 গোলে, তো এইটাও তো ঠিক আছে, কিন্তু এখানে দেখো আমাদের 3-1 গোলে জিতছি, তো এখানে আবার এখানে সেমিকোলন দিচ্ছে কেন, এটা ভুল দিয়ে রাখছে তারা, এটাকে আমাদের সঠিক করতে হবে। বাক্য শেষে সবসময় আমাদের ফুল স্টপ বস, তার মানে বাক্য শেষে আমরা ফুল স্টপ বস, তেমন কোনো কাহিনী নেই, জাস্ট কিছু তুমি নিজে নিজে হাতে ধরে ধরে করে দিবা, এটাই, এখানে কঠিন কিছু না, ঠিক আছে। আচ্ছা, এরা একজনও বুঝে না, না বুঝিয়ে বলে স্যার বুঝছি। তোমরা থাইকো, ক্লাস শেষে তোমাদের সাথে কথা আছে, তোমরা তোমার বাড়িতে চলে যাইবা, ঠিক আছে, একটু থাইকো। আচ্ছা, আরো কয়েকটা সেন্টেন্স রয়েছে, যেমন আই থট, এটা শিপাতে বলতেছে, আই থট, শিপাত বলতেছে আই থট, আমি ভাবছি, আওয়ার টিম ওয়াজ বেটার, বেটার দ্যান ইউরস, ঠিক আছে। আচ্ছা, তারপরে সাজিদ বলতেছে দ্য রেজাল্ট শোজ who is better, এখন সে বলছে এনিওয়ে, do better next year, এখানে সাজিদ বলতেছে বেস্ট অফ লাক, শিপাত, দেখো শিপাতকে কিন্তু বলতেছে, এইটুকু পর্যন্ত। আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি স্যার, প্রশ্ন করতে না পারলে ভুল প্রশ্ন করতে কে বলে এদেরকে? আচ্ছা, তোমগো যাদের চাঁদপুরের ভাষা শুনতে চাও, তোমাগো দাওয়াত, আইসো, একেবারে ভাষা শিখাইয়া দিমু। এরা মেয়েরা যে নাডা মিশান 9টায় আরেকটা ক্লাস আছে, আজকে শেষ করে দেন, তার মানে এখন কি ভিন্ন গ্রহে আছি, জানতে চাও, আমরাও বুঝবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখো, আই থট আওয়ার টিম, আমি ভাবছিলাম আমাগো টিম ওয়াজ বেটার দ্যান ইউরস, তোমগো সে আমাদের টিম মনে হয় ভালো খেলছিল, এটা আমি ভাবছিলাম। শিফাতে বলে যে তোমাদের চেয়ে মনে হয় আমাদের টিমটাই ভালো খেলছিল, এটা আমি ভাবছিলাম, এটা আমি মনে করছিলাম, ঠিক আছে। এটা কে বলছে? এখন তোমরা একটু দেখো তো, এখানে কি কোনো ভুল আছে? তোমরা একটু বলো তো, এখানে কি কোনো ভুল আছে? তোমরা বলো, এখানে কি কোনো ভুল আছে? এখানে তোমরা দিলে একটা দিতে পারো, যেমন আই থট, আমি ভেবেছিলাম, কথা শেষ, এখানে একটা কমা, আই থট, আমি ভেবেছিলাম, আওয়ার টিম ওয়াজ বেটার দ্যান ইউরস, তোমাদের চেয়ে আমাদের টিমটা ভালো খেলছে, এইটা আমি ভেবেছিলাম,
এবার দেখো দ্য রেজাল্ট শোজ হু ইজ দ্য বেটার, রেজালে বলে দেয়, রেজালি কয় কে ভালো খেলছে, এটা রেজালি বলে, ঠিক আছে। মানে ফলেই, মানে গাছটার নাম কি কয় ফলেই পরিচয়, তার মানে হচ্ছে কি যে কে ভালো খেলছে এটা ফলাফলে বলে দিছে, এখানেও কোনো ভুল নাই, একটাও ঠিক আছে, ঠিক আছে। এখানে বলছে এনিওয়ে, যাই হোক এইখানে একটু ভুল আছে। এখানে দেখো দেখো এখানে লিখছে ওয়েল, ওয়েল ডু বেটার, ওয়েল ডু বেটার আবার কিভাবে, এখানে ওয়েল এখানে বেটার, কেমন কেমন দেখো, একটা জিনিস দুইটা, এটা হবে কি স্যার উই উইল, তাহলে এখানে তুমি যদি উইল লিখতে চাও তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফ দিলে এটা হয়ে যাবে উই উইল, উই উইল ডু বেটার নেক্সট ইয়ার, আমরা পরবর্তী বছরে ভালো খেলবো। এরা বলতেছে শিফাদেব বলতেছে যে আমরা পরের বছরে ভালো খেলবো, এখানে একটা ফুল স্টপ দিবা, শেষ। এবার এখানে দেখো তো বেস্ট অফ লাক, এখানে একটা কমা, বেস্ট অফ লাক তোমাদের জন্য শুভকামনা শিফাত, শিফাত তোমাদের জন্য শুভকামনা, ঠিক আছে। তো এখানে শিফাতের অ্যাশটা অ্যাশটা মানে পোস্টের মধ্যে ছোট হাতের, এটা ছোট হাতের দেওয়া, তাহলে তোমরা কি করবা স্যার, এটা যেহেতু শিফাত কারো নাম, এটা বড় হাতে দিবে। এই কয়েকটা ভুল জাস্ট জায়গায় 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 তোমাকে একটু সংশোধন করে দিতে হবে। এখানে 7 থেকে 8টার মতো থাকে, কখনো কখনো 10টাও থাকে এরকম, তো এরকম ভাবে দেওয়া থাকবে, তোমরা এটাকে সংশোধন করতে হবে। এখন স্যার একটা দেখি তোমাদের মানে ন্যারেটিভ স্টাইলে কিভাবে আসে সেটা একটু দেখাই দিই, তোমাদের কি ধৈর্য আছে নাকি না শেষ করে দিব? আই থটের পরে কমা হওয়ার কথাই যে স্যার একটা কমা দিলাম। আচ্ছা স্যার কি, আচ্ছা আমার গড়িটা দেখবা, আচ্ছা আমার হাতটা দেখো, এটা হচ্ছে আমার হাত, এটাকে আমরা হাত বলি, ইংলিশে বলি হ্যান্ড, ঠিক আছে। এটাকে ইংলিশে কি বলি, হ্যান্ড বলি, এটা হচ্ছে হাত। দেখো ভালো করে দেখো, আমি এখানে রাখি, দেখো, দেখেছো, দেখা শেষ হয়েছে, দেখা, ঠিক আছে, দেখা শেষ, ওকে ধন্যবাদ। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে স্যার, ও স্যার ছুটি দিয়ে দেন, বাসায় গিয়ে ঘুমাবো, ঘুম পাচ্ছে অনেক, ছুটি দেন স্যার। আচ্ছা আর একটা করে দেয়, হ্যাঁ আর একটা আমরা কি ন্যারেটিভ স্টাইলের একটা করব, কারণ এটা তো শেষ, এটা তো শেষ। আচ্ছা বাংলাতে কয় হস্ত, হ্যাঁ এই কি বলে শেষ করে দিব, আর শেষ, ইংলিশ গ্রামার শেষ, ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার শেষ। আর স্যারে তোমাদেরকে তোমরা একটু বলবো আমাকে তোমাদের রাইটিং সাইডে কি কি আছে, তোমাদের কি রিপোর্ট আছে কিনা, শর্ট সিলেবাস কিন্তু সবারটাই একটাই, 2021 এবং 22 দুইটার জন্যই কিন্তু শর্ট সিলেবাস, সো তোমরা একটু বলবা কি রিপোর্ট তোমাদের আছে কিনা। তোমাদের আর ইংলিশ সেকেন্ড পেপার আজকে শেষ, আজকে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস মুক্তি হয়ে গেলাম স্যারে, এখন কি আরেকটা করেই শেষ করবো নাকি আজকেই শেষ? তোমরা তোমরা বেঁচে গেছো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার শেষ। এখন স্যারে আগামী সপ্তাহ থেকে এখানে ইংলিশ পাস পেপারটা যুক্ত করে দিব, ঠিক আছে। আর তোমাদের বাংলা ক্লাসও তোমরা 3-4টা পাবা, 4টা ক্লাস সম্ভবত বাংলার পাবা ইনশাল্লাহ, তাহলে বাংলার ক্লাসগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ রিটেনের জন্য আমরা একদিন সময় নিব, মানে রাইটিং সাইটের জন্য তোমাদের বাংলাটা আমার নির্মিত অংশের জন্য সেটা একদিনে দেখিয়ে দিলে ইনশাল্লাহ হবে, কোনো সমস্যা হবে না। আর তোমাদের আইসিটি তো আমরা দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ রয়েছে, তারপরে আইসিটি দ্বিতীয় অধ্যায় শেষ, এখানে 4টা ক্লাস পাবা তোমরা। আর যদি কেউ বলো যে স্যার আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা পড়াইলে ভালো হয়, তাহলে সেটা স্যারে পড়াবো, সেটা ভিন্ন কথা। মোটামুটি তোমাদের 3টা সাবজেক্ট শেষের দিকে, ইংলিশটা আজকেই শেষ, গ্রামাটিক্যাল অংশটা, আর যদি একটা ক্লাস যদি নেওয়া লাগে সেটা রিটেন পার্টের উপরে নিব, এইটা শেষ, ইংলিশ সেকেন্ড পেপার শেষ। আর তোমাদের আইসিটি সেটা দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ আমরা শেষ করানোর পরে আমরা চেষ্টা করবো ওইটাও শেষ হয়ে যাবে, কারণ শর্ট সিলেবাস যেটা আছে এটা আমার জন্য একটু সুবিধা দিল আর কি, ঠিক আছে, সরকারকে আমি ধন্যবাদ জানাই। তো যাই হোক আমি সম্পূর্ণ কোর্সটাই শুরু মানে শেষ করার কথা ছিল, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিছি, এটাও শেষ, আইসিটিও শেষের দিকে। বাংলারও আর 2টা আইটেম রয়েছে ব্যাকরণের, যেমন একটা হচ্ছে তোমার বাক্য রূপান্তর এবং অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, তো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ নিয়ে আর বাক্য রূপান্তর নিয়ে 2 থেকে 3টা ক্লাসই যথেষ্ট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তাহলে তোমরা শেষের দিকে আসো, আর থাকবে শুধু ফুল ইংলিশ পাস পেপারটা। ধন্যবাদ। হ্যাঁ 2021-22 শর্ট সিলেবাস সেম, যেগুলো যদি 2022 সালের জন্য থাকে তাহলে সেগুলো আমাকে বলবা, অতিরিক্ত থাকলে স্যার সেগুলো করাবো, ঠিক আছে।
আজকে শেষ করেন, ওরে এরা সব ছুটি ছুটি, আর পাইবা না ইংলিশ ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস, আর পাইবা না, ঠিক আছে। সো ঠিক আছে, আজকে এতটুকুই থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আজকে ইংলিশ সেকেন্ড পেপারে লাস্ট ক্লাস পাইছো তোমরা, ঠিক আছে। কাটতে মন চায় স্যার, সি প্রোগ্রামিং আছে আইসিটির। সি প্রোগ্রামিং থাকলো শর্ট সিলেবাসে 2021-22 যাদের দিয়েছে কারোই শর্ট সিলেবাসে সি প্রোগ্রামিংটা নাই, ঠিক আছে। ওর এরা ছুটি চাইতেছে, তাইলে স্যার আর ন্যারেটিভ স্টাইলে আজকে আর করাইতে পারলাম না। ন্যারেটিভ স্টাইলটা একেবারে সহজ, তোমরা এটা নিজে নিজে করে নিবা, 5 মিনিট লাগতো, তোমরা যেহেতু করবা না। ঠিক আছে স্যার, ইংলিশ ফার্স্ট পেপার ফুল বইটা পড়াবেন? ও ওইটা তো ফুল রয়েই গেছে, ওটা কি পড়াইছি স্যার? ওটা তো সম্পূর্ণ পড়াবো। আইসিটি পঞ্চম অধ্যায় কিভাবে পড়াবো ওইটা যদি তোমাদের না থাকে, সো না থাকলে তার পড়ানোর প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি দেখো তোমরা হিসাব করে দেখো কত মাস হয়েছে, কত সময় হয়েছে, তোমরা একটু দেখো। স্যারে কোর্সটা শুরু করছি 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল। 1 এপ্রিল থেকে শুরু করেছি কোর্সটা। 1 এপ্রিলের পরে কি, এপ্রিলের পরে হচ্ছে মে, মের পরে হচ্ছে জুন, ঠিক আছে। সম্পূর্ণ এপ্রিল মাস পড়াইছি, সম্পূর্ণ মে মাস পড়াইছি। আজকে জুন মাস, আজকে জুন মাসের 18 তারিখ। তারপর দেখো 3 মাসের উপরে লাগবে, 3 মাসের একটু বেশি লাগবে, কারণ ওই ইংলিশ ফার্স্ট পেপারটা সম্পূর্ণটা রয়ে গেছে, ঠিক আছে। ওকে, শর্ট সিলেবাস 2022 সি প্রোগ্রাম আছে তো, যদি থাকে তাহলে তো ভালোই, যদি থাকে তাহলে পড়াবো। হ্যাঁ, তাহলে করাবো না স্যার, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সম্পূর্ণ বই পড়াবেন? হ্যাঁ অবশ্যই স্যার। ঠিক আছে স্যার, তাইলে কি আজকে ইংলিশ সেকেন্ড পেপারের মিলাদ পড়বো আমরা? হ্যাঁ অবশ্যই পড়ো, আমি লাস্টের অনেক ক্লাস মিস করেছি, এগুলো কভার করতে পারবো আল্লাহ ভালো জানে। আমাদের আছে আইসিটি পঞ্চম অধ্যায়, ঠিক আছে, যাদের আছে সেগুলো করাবো মনে। সমস্যা নাই, 22-23 আছে। আচ্ছা যাই হোক, তোমরা যদি নাও করতে চাও তারপরে আমাকে করাইতে হবে, কারণ আমি দায়িত্ব জায়গা থেকে যেহেতু এই ক্লাসটা কন্টিনিউ করব না, তো আজকেই যেহেতু শেষ করে দিচ্ছি, সো আমরা আজকে এইটাও করাই। হ্যাঁ, তো দেখো একটা প্যাসেজটা করাই, হোয়াই হোয়াই আর ইউ মেকিং নয়েজ in the class? The teacher said, sorry sir. এই দুই স্টাইলে তোমাদের আসবে। I was asking Rana to lend me a fan. Habib replied, you should be attentive. Now. আচ্ছা গেল এটা। হ্যাঁ স্যার একটা লিখছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো স্যার এটা কি লিখছি। হ্যাঁ এতক্ষণ ধরে স্যার এটা কি লিখছি একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। এটা দেখলে তোমরা মোটামুটি কিছুটা বুঝতে পারবা, ঠিক আছে। স্যার শেষ করে দেন আজকের মতো। আরে দিমু, অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক সুন্দরভাবে বুঝে শেষ করলাম গ্রামার। সমস্যা নাই, প্রোগ্রামিং ভাষা যাদের আসে করাবো তো, আমি বলছি তো, আমি বলি নাই তো করাবো না, আমি তো বলছি করাবো। এই দেখো মুনতাকা মেহজাবিন এখন আসছে, মেয়েটা এত ভালো একটা ব্রিলিয়ান্ট
ব্রিলিয়ান্ট, কিন্তু ক্লাসে অনেক বেশি ফাঁকিঝুঁকি করে। পরে জানি সে পরে বলে স্যার আমি পরে দেখি, কিন্তু ক্লাসে থেকে দেখাটা আর পরে দেখাটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে স্যার, আমাদের একদিন ইংলিশ সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের উপর একটা এক্সাম নিব, তাহলে তো আজ আমাদের ইংলিশ সেকেন্ড ট্র্যাজেডি ইংলিশ কমপ্লিট। হ্যাঁ স্যার, আপনি গ্রামারের ক্লাসগুলো সত্যিই অনেক ভালোভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ এত ভালোভাবে বোঝানোর জন্য। গ্রামার আগে কিছুই পারতাম না, বুঝতাম না, পড়তাম না, কিন্তু এখন আপনার পড়ানো অনেকটাই ভালো লাগছে। ঠিক আছে, আমাদের মিষ্টি মেয়ে এখন আসছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন এবার একটু দেখো, মনোযোগ দাও, মনোযোগের সাথে দেখো। হোয়াই আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস? এই ক্লাসের মধ্যে তুই এত ডিস্টার্ব করো স্কিল্লাই, মানে কি জন্য ক্লাসের মধ্যে এত নয়েজ করো, এত গন্ডগোল করো, এত হট্টগোল করো? এই ছেলে, এই ছেলে, ক্লাসের মধ্যে এত গন্ডগোল করো কি জন্য? আমরা ছেলেদের মেয়েদেরকে এটা বলি আর কি ক্লাসরুমের মধ্যে গেলে। তো যাই হোক, টিচার সেড, শিক্ষকে বললো, তোর স্টুডেন্টের জবাব দিল সরি স্যার। বলার কথা ছিল আই এম সরি, যাক আই এম সরি বলে নেই, বলছে সরি স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে, ভুল করে আইছি, ভুল করে ফেলেছি। তো এখানে বলছে আই ওয়াজ আস্কিং রানা, আমি রানাকে বললাম টু ল্যান্ড মি এ ফ্যান, আমাকে একটা কলম দাও। আমি জাস্ট এইটা বলছি স্যার, আমি নয়েজ করি নাই স্যার। এখন তোমরা কি করবা যারা ক্লাসের মধ্যে থাকো, অনেক ক্ষেত্রে তোমরা পড়ার কথাও বলো, কিন্তু শিক্ষকের মেজাজ গরম হয়ে আসে, আর তোমরা কিভাবে মন্তব্য করো, ও আচ্ছা শিক্ষকের গেরাম মানে মেজাজ যখন গরম হয়ে যায়, মানে মাথা যখন গরম হয়ে যায়, তখন মানে যে ভালো স্টুডেন্ট সেও মার খায়। একজনের দোষ করে 10-এ ভোগে। ঠিক আছে, একজনের অন্যায়ের জন্য শিক্ষকই কি গণহারে মাইর দেওয়া যখন শুরু করে, তখন কি ভালো স্টুডেন্ট গুলোও কিন্তু মাইর খায়। এরা কিন্তু চুপচাপ থাকে ক্লাসে, এরাও কি মাইর খায়। তখন অনেকে চিন্তা করো, আচ্ছা ইনি মনে হয় বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করে আসছে, ইনি মনে হয় বাড়িতে কোনো কারণে গন্ডগোল করে আইসা সেটা এখন আমাদের উপর দিয়ে উঠাইতেছে। তোমরা তো সবসময় এই কথাগুলোই বলো যে আচ্ছা উনি মনে হয় বউয়ের সাথে ঝগড়া করে, তো আল্লাহ বাঁচাইছে আমারে, আমি যদি ক্লাসরুমে যাই এই কথা কেউ বলতে পারে না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমি মনে করি বলে, আমি যখন একটু মেজাজ গরম থাকি তখন বলবো আচ্ছা তাইলে স্যার মনে অন্য কারোর সাথে ঝগড়া করে আসছেন, বইয়ের কথা তো বলতে পারবে না, কারণ স্যার তো বিয়ে করি নাই, বুঝছো? এটা কিন্তু করে অনেক স্টুডেন্ট, আমি সরাসরি এইটার প্রত্যক্ষ দোষী। তো যাই হোক, এখানেও ঠিক এরকম, এই প্যাসেজটার মধ্যে ঠিক এরকম, শিক্ষক ছাত্রকে বলতেছে তুমি ক্লাসে এত গন্ডগোল করতেছো কেন? কয় না স্যার গন্ডগোল করি না, আমি রানার থেকে কলমটা ধার নিতেছি আর কি। কয় আরে তোমার আরো মনোযোগী হওয়া উচিত ক্লাসের মধ্যে, ক্লাসে গন্ডগোল করি না, তুমি ভালো ছেলে। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, পাইকারি রেটে উড়াদুরা মাইর দেয়া স্যার। এটাই তো কথা, বলবো স্যার বইয়ের সাথে অবশ্যই মানে ঝগড়া করে আইসা আমাদেরকে পড়াইতেছে, এটা তো সবসময় তোমরা বলবো। আমি যদি তোমাদেরকে সরাসরি এই যে আমার যে স্টুডেন্টগুলো এখন 22 জন আছে স্টুডেন্ট অনলাইনের মধ্যে, 22 জন স্টুডেন্টকে যদি সরাসরি ক্লাসের মধ্যে আইসা পড়াই, কোনো কারণে যদি তোমরা একটু শয়তানি করো, হ্যাঁ শয়তানি, আসলে সে কিন্তু শয়তানি করে নাই, আমি দেখতেছি শয়তানি হচ্ছে ক্লাসের মধ্যে, আমার কেন জানি মনে হচ্ছে ক্লাসে শয়তানি হচ্ছে, তখন আমি কি উড়াদুরা মার শুরু করে দিলাম। মনে করো দেই নাই কখনো, আমার লাইফে কখনো স্টুডেন্টগুলোরে মারি নাই, ঠিক আছে, মারার পরে কখনো বাড়িতেও যাইতে পারিনি, কেন? মায়া তো বেশি, ভালোবাসা তো বেশি, কেমনে মার দিব বলো তো? কারণ আমি পারি নাই। আমি একবার স্টুডেন্টকে মাইট দিয়া, একটা স্টুডেন্টকে এমন মাইট দিছে, মাইট দিয়া পরবর্তীতে আমি 3 দিন পড়াইতে যাইনি, কারণ আমার এত আবেগ ছিল। কেন যে মাইট দিলাম, মাইট না দিয়ে একে না মেরে আর একটু পড়াইলে আমার কি সমস্যাটা হইতো, আমার মেজাজ কেন এত গরম হইলো? কারণ শিক্ষক হিসাবে শিক্ষকের বৈশিষ্ট্য তো মেজাজ এত গরম না, হ্যাঁ যার ভিতরে দুর্বলতা আছে সেই তো মেজাজ গরম করে, তাই নিশ্চয় না তাকে ভয় আর পড়াবে না। তা আমাদের একজন শিক্ষক ছিল ঠিক এরকম, তো উনি আসলে শিক্ষক হিসেবে ঠিক ঠিক ছিল এরকম। আমার লাইফে তো আমি প্রাইভেট পড়ছিলাম ম্যাথ, তো তখন স্যারের বাসায়, মানে স্যার আরেকজনের বাসায় এসে পড়াইতো, তা আমি ওখানের মধ্যে যাইতাম, পড়তাম স্যারের ক্লাসের মধ্যে, মানে পড়াটা পড়তাম, তখন ক্লাস 6-এ ছিলাম সম্ভবত। তো যাই হোক, এখন যখন তিনি পড়ানো শুরু করতেন, তখন তিনি উড়াদুরা মারতেন, এত বেশি মাইর দিতেন, স্টুডেন্ট অনেকগুলো ছুটে যাইতো, মানে প্রাইভেট পড়তেন ওনার মায়ের ভয়ে। তো পরবর্তীতে আমি ফাইন্ড আউট করছি ওনার মায়ের কারণটা কি। তো উনি যখন বলতেন যে আজকে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত পড়ে আসবা, উনি বেশিরভাগ
ম্যাথের জন্য মারতেন না, মারতেন ইংলিশের জন্য। উনি ম্যাথ ইংলিশ দুইটাই পড়াতেন। তো উনি ইংলিশের জন্য মারতেন। ইংলিশের সময় উনি বলতেন এই প্যাসেজটা সম্পূর্ণ অর্ধেক মুখস্থ করে আসবা, আর যে মুখস্থ করে আসবে না তার খবর আছে। এখন আমার তো মুখস্থ হইতো না, আমি কি করব? না আমার তো ভয় লাগতেছে, আল্লাহ আল্লাহ স্যার যেহেতু আজকে পড়াইতে না আসে, আর স্যারও সেই সুযোগটা খুঁজতো, কারণ আমি তো এদেরকে একটা পড়া দিছি, এরা আমাকে মনে মনে বলবে ইনি যেন আজকে পড়াতে না আসে, কারণ নাহলে তো গণহারে মাইর দিবে। আর তখন উনি ওই দিন আর আসতেন না, উনি অন্য কাজে ওনার চলে যেতেন, মানে পড়ানোর একটা বাকি ঝুঁকি দিতেন আর কি। তখন বুঝতাম না, আর এখন তো বুঝি। কথা বুঝছো নি কি বলছি? তা আমি আমার লাইফে আমি কখনো স্টুডেন্ট মারি নাই, স্টুডেন্টগুলোকে মারি না। আমার যে ভালোবাসা আদর্শ দিয়ে স্টুডেন্টগুলোকে বুঝাতে চেষ্টা করছি, কারণ আমি তোমাদেরকে এখন ধমকও দেওয়া লাগে না, তোমরা বুঝতে পারো। আমি মারবো কেন? মারার তো কোনো প্রয়োজন নেই, কারণ আমার মধ্যে ভালোবাসা আছে। যার মধ্যে ভালোবাসা আছে সে কখনো কাউকে হিট করতে পারে না, আঘাত করতে পারে না। সো এই জিনিসটা তোমাদের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, শয়তানি করলে ভার্চুয়াল মাইক দিতেন, আমরাও তো আমাদের টিচারদের বলতাম। ঠিক আছে স্যার। আচ্ছা জি স্যার, আমার ফ্রেন্ডরা কথা বলে। ঠিক আছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ। এই তোমরা উল্টা পাল্টা কমেন্ট করিও না। এবার দেখো এখানে বলছে হোয়াই আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। এখানে প্রশ্ন করছি, কিন্তু তুমি ক্লাসে কেন গন্ডগোল করতেছো, এখানে প্রশ্ন করছে। তাহলে আমরা জানি প্রশ্ন করলে কি হয়, এই চিহ্নটা বসে। আর এটা হচ্ছে একটা ন্যারেটিভ স্টাইল। তাহলে আমরা প্রথমটাতে কি করব, ইনভার্টেড কমা, পরেরটাতে ইনভার্টেড কমা। দ্য টিচার সেড, শিক্ষক বলল। তাহলে শিক্ষক বলল, দ্য টিচার সেড। তাহলে আমরা এখানের মধ্যে সেডের মধ্যে কি লিখবো স্যার? এখানে সেডের মধ্যে কথা শেষ শিক্ষকের, তাহলে এখানে আমরা ফুল স্টপ দিব। ঠিক আছে, ভালো করে মাথার মধ্যে চিন্তা করো। কি দিব স্যার? ফুল স্টপ দিব। এখন দেখো এখানে বলতেছে সরি স্যার। কে বলতেছে স্যার? কারণ কার সাথে কথা হচ্ছে? শিক্ষকের সাথে। আরে হাবিবের সাথে কথা হচ্ছে, হাবিব। এখন এই যে সরি স্যার, এই সরিটা এখানে এসটা কি হবে? বড় হাতের হবে। সরি স্যার, সরি স্যার। তাহলে আমরা এখানে কি করব, এই স্যারের মধ্যে কি লিখব? ফুল স্টপ দিয়ে দিব। কি লিখবো স্যার? সরি স্যার। আই ওয়াজ, দেখো সরি স্যার, দুঃখিত স্যার, তার মানে কথাটা শেষ। এখন এই আইটা কি হবে স্যার? বড় হাতের হবে। আই ওয়াজ আস্কিং রানা, এই যে রানার আরটা হবে কি? বড় হাতের হবে। রানা টু ল্যান্ড মি এ ফ্যান। এইটুকু পর্যন্ত কিন্তু কাজ শেষ। এখন এখান থেকে কিন্তু ইনভার্টেড কমা শুরু হবে, যেহেতু রানা জবাব দিচ্ছে, আর এখানে এসে ইনভার্টেড কমা শেষ হবে। ঠিক আছে, এখান থেকে ইনভার্টেড কমা শুরু হবে, আর এখানে এসে ইনভার্টেড কমা শেষ হবে। আর এই জবাবটা কে দিছে? যেহেতু হাবিবি দিছে, আর হাবিবের এসটা কি হবে স্যার? বড় হাতের হবে। আর এখানের মধ্যে সেটা শেষ হবে। এখন শিক্ষক বলতেছে ইউ শুড বি অ্যাটেন্টিভ, তোমার মনোযোগী হওয়া দরকার। তাহলে এখান থেকে একটা ইনভার্টেড কমা হবে, এখানে গিয়ে ইনভার্টেড কমা শেষ হবে। আশা করি তোমরা এটা বুঝছো। ঠিক আছে। আচ্ছা অ্যাটেন্টিভ নাও, অ্যাটেন্টিভ নাও, তার মানে এখানে একটা নাও আছে, সরি একটা নাও আছে, আমরা এখানে নাওটা বসিয়ে দেব। ঠিক, শেষ। এটাই হচ্ছে তোমাদের ইনভার্টেড কমার ব্যবহারটা। আশা করি তোমরা বুঝছো, এখানে কোনো সমস্যা নাই আশা করি। ঠিক আছে, তো আজকে এইটুকু পর্যন্তই থাক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। ঠিক আছে, আর কারো কোনো কথা প্রশ্ন করার আছে? কিছু বলবা তোমরা? এই প্রশ্ন করার আছে তোমাদের কিছু? তাইলে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসটা শেষ। আপাতত আমরা আজকে এটা শেষ করে ফেললাম, এটা নিয়ে আর কোনো কথা নাই। আমরা তোমাদের সোমবার অর্থাৎ আগামীকালকে একটা পরীক্ষা নিব। গত সপ্তাহে যা পড়াইছিলাম, আজকেও যা পড়াইছিলাম, তার মধ্য থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে অংশগ্রহণ করবা। অনেক কিছু তোমরা শিখতে পারবা পরীক্ষাতে অংশগ্রহণ করলে আশা করি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ইনশাআল্লাহ। নো স্যার, কোনো প্রশ্ন নাই স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝছি স্যার। সাথী, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।